হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকার, যেমনটা তোমরা জানো। আর আমাদের এই চ্যানেলে 2026-এ যারা যারা নিটে অ্যাপিয়ার করবে তাদের জন্য বায়োলজি পড়ানো হয় ফ্রি অফ কস্টে, যেটা তোমরা জানো। এবার কিছুদিন যাবত চ্যানেলে কোনো ভিডিও আসেনি, তার কিছু রিজন আছে, তার কিছু কারণ ছিল। আমার অফলাইন কোচিং কিছু সমস্যা চলছিল, যেগুলোকে আমাকে ফিক্স করতে হচ্ছিল, এবং আমারও নিজের সময় হচ্ছিল না ভিডিও বানানোর জন্য, যার জন্য হয়নি। যাই হোক, রিমেইনিং এখন ফেব্রুয়ারির হাফ হয়ে গেছে, ফেব্রুয়ারির হাফ আছে, মার্চ আছে, এপ্রিল আছে, মানে 2.5 মান্থ, মানে আড়াই মাস মতো সময় কিন্তু আমাদের কাছে আছে। আমরা যে জায়গাটা শুরু করেছিলাম ক্লাস 12-এর হিউম্যান, মানে ক্লাস 12টা শুরু করে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টারটা চলছিল, যেখানে লাস্ট ভিডিও এসেছিল। আজকে আমি হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজেরই লাস্ট যেখানে শেষ হয়েছিল সেখান তারপরের চ্যাপ্টারটা বা টপিকটা শুরু করব। হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের আমরা ইমিউনোলজি নিয়ে সবকিছু পড়ে নিয়েছিলাম, ঠিক আছে। ইমিউনোলজির যে ইমিউনিটি সেকশনটা পুরোটা আমাদের শেষ হয়ে গেছিল। হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের 3টে পোর্শন বাকি ছিল। একটা ছিল ক্যান্সার, একটা ডিজিজ, টাইপ অফ ডিজিজ বা ডিজিজটা কি, একটা মেইন টপিক ছিল ক্যান্সার, সেকেন্ড ছিল ডিজিজ, আর থার্ড ছিল কি আমাদের যেটা ড্রাগ, অ্যালকোহল অ্যান্ড অ্যাবিউজ। তো আজকে 3টে টপিক নিয়ে তো একবারে একটা ভিডিও তো হবে না, আমি দুটো টপিক আজকে ডিসকাস করব। ক্যান্সার, যেটা সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিয়াস টপিকস ফর নিট। তোমরা জানো ক্যান্সার থেকে প্রত্যেক বছর দুটো করে একটা করে কোশ্চেন টাচ করে। হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ থেকে প্রত্যেক বছর 3টে থেকে 4টে কোশ্চেন হয়, যার মধ্যে একটা বা দুটো কোশ্চেন ক্যান্সার এবং টাইপ অফ ডিজিজ থেকে জিজ্ঞেস করে। কোন কোশ্চেনটা জিজ্ঞেস করে আমি সেটাও বলে দেবো, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই ভিডিওতে ক্যান্সার পড়বো, টাইপস অফ ডিজিজ পড়বো, অ্যান্ড নেক্সট যেটা ভিডিও আসবে, পরশুর দিন যেটা ভিডিও আসবে, আজকে হচ্ছে তোমার বুধবার, যেটা ফ্রাইডেতে মানে শুক্রবারে যে ভিডিওটা আসবে, সেখানে আমরা ওই অ্যালকোহল, ড্রাগ অ্যান্ড অ্যাবিউজের ব্যাপারটা পড়ে নেবো। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। দেখো, মাঝখানে অনেকটা ভিডিও আসেনি, আমি বুঝতে পারছি। যারা যারা যে 2-4 জন আমার কাছে পড়তো বা যারা যারা পড়তা, তারা হয়তো সেই ফ্রিকোয়েন্সিটা মাঝখানে ব্রেক হয়েছে, বাট আমি প্রমিস করছি এবার থেকে ভিডিও আসবে, আর সেই ফ্রিকোয়েন্সিটা প্রপার মেনটেন থাকবে, ঠিক আছে। চলো বেশি কথা না বলে শুরু করা যাক। হোয়াট ক্যান্সার। তাহলে আজকে আমরা পড়বো কি বলো, ক্যান্সার। প্রথমে বলো ক্যান্সার কি। ক্যান্সার, হোয়াট ডাজ ইট মিন বাই ক্যান্সার। দেখো, ক্যান্সারকে বাংলায় বলতে গেলে কর্কট রোগ বলে মনে হয়, আই থিঙ্ক কর্কট রোগই বলে। ক্যান্সার কথার মানে হচ্ছে কি জানো, আমাদের প্রত্যেকের বডিতে সেল ডিভিশন হয়। স্যার, সেল ডিভিশন মানে কি? কোষ বিভাজন যাকে বলে। সেল ডিভিশন হলেই একটা সেল থেকে দুটো সেল, দুটো সেল থেকে 4টে সেল, 4টে থেকে 8টা, মানে এক কথায় নাম্বার অফ সেল বাড়ে। একটা হিউম্যান অ্যাডাল্ট বডিতে 60 ট্রিলিয়ন সেল থাকে। 60 ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন সমান সমান হয় 1000 কোটি। আমি বললাম একটা হিউম্যান বডিতে 60 ট্রিলিয়ন সেল থাকে। 1 ট্রিলিয়ন সমান সমান হয় 1000 কোটি, মানে 1000 সিআর। তার মানে হচ্ছে কত, 60,000 সিআর হিউম্যান বডিতে আছে। এবার এতগুলো সেল তো একবারে তৈরি হয়নি, ধীরে ধীরে ডিভিশন করে করে তৈরি হয়েছে। তার মানে নট অনলি হিউম্যান বিং, প্রত্যেকটা লিভিং বডির একটা ক্যাপাসিটি থাকে কি, সেলকে ডিভাইড করা, মানে একটা সেলকে দুটো সেলে ডিভাইড করা। ধর আমি বললাম এখানে একটা সেল ছিল, এই সেলটা, এই সেলটা কি করলো, সেল ডিভিশন করলো। কি করলো সেলটা, বলো, ডিভিশন করলো। একটা সেল ছিল, ডিভিশন করে দুটো সেল বানালো, এটাকে আমি কি বলবো, সেল ডিভিশন। এই দুটো সেল আবার ডিভাইড করলো, এই দুটো থেকে কি হবে বলো, এই সেলটা আবার দুটোতে ডিভাইড করবে, আর এই সেলটা আবার দুটোতে ডিভাইড করবে। তাহলে কটা হলো, প্রথমে একটা ছিল, তারপর দুটো হলো, তারপর 4টে হলো। তার মানে কি হয়, যে সেল ডিভিশন একটা নর্মাল প্রসেস, যেটা হিউম্যান বডিতে হয় বা প্রত্যেকটা লিভিং অর্গানিজমে হয়। এইবার ক্যান্সারটা এখান থেকেই তৈরি হয়, যখনই কোনো হিউম্যান বডিতে আনকন্ট্রোলড সেল ডিভিশন হয়। এবার আনকন্ট্রোলড সেল ডিভিশন কথার মানে কি, প্রত্যেকটা আমরা হিউম্যান বডি, আমরা ডিপ্লয়েড অর্গানিজম, মানে আমাদের বডিতে 46 ক্রোমোজোম আছে, প্রত্যেকটা সেলে 46 ক্রোমোজোম আছে, তো আমরা ডিপ্লয়েড অর্গানিজম। তো যেহেতু হিউম্যান বডি ডিপ্লয়েড ক্রোমোজোম, হিউম্যান বডি ডিপ্লয়েড অর্গানিজম, ঠিক মানে 46 ক্রোমোজোম আছে, তাহলে প্রত্যেকটা ডিভিশনের পরে না, ধরো একটা সেল আছে, ফর এক্সাম্পল একটা সেল আছে, ধরুন আমি বললাম এই সেলটা আছে, এই সেল যেটা আমি বানিয়েছি, এই সেলটা যখন মোটামুটি 40 থেকে 50 টাইম ডিভিশন করে নেবে, 40 থেকে 50 বার কি করবে বলো, সেল ডিভিশন হয়ে যাবে, তখন এই সেলটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, ডেথ হয়ে যাবে। কি হয়ে যাবে, সেলটা ডেথ হয়ে যাবে। এই ফিচারটা হিউম্যান বডিতে থাকে। আমি বললাম হিউম্যান বডি ডিপ্লয়েড অর্গানিজম, একটা সেল ডিভাইড করে দুটো সেল, দুটো সেল ডিভাইড করে 4টে সেল, সমান সমান চলতেই থাকবে। এবার এই যে এক একটা সেলগুলো যে ডিভাইড করছে, প্রত্যেকটা সেল কি ইমমর্টাল, মানে সব সময় কি ডিভিশন করতে থাকবে থ্রু আউট দ্য লাইফ? না, যে কোনো সেল
যদি সেটা ডিপ্লয়েড অর্গানিজম হয়, হিউম্যান বডির ক্ষেত্রে বলছি আমি, তাহলে সেটা 40 থেকে 50 টাইম মানে 40 থেকে 50 টাইমস ডিভিশন করার পরে এই সেলটা অটোমেটিক্যালি ডেথ হয়ে যাবে। এই ঘটনাটাকে আমরা বলি অ্যাপোপ্টোসিস। কি বলি বলে কে? অ্যাপোপ্টোসিস বা প্রোগ্রাম সেল ডেথ। সেটা আমি পরে বলছি। তার মানে আমি শুধু এটুকু বলতে চাইছি যে একটা যদি নর্মাল হিউম্যান বডি হয়, তার বডিতে সেল ডিভিশন হবে, কিন্তু সেল ডিভিশন যেটা হচ্ছে, যে পার্টিকুলার সেলটা ডিভাইড করছে, সেটা কয়েকবার ডিভিশন করার পরে স্টপ হয়ে যাবে। বাট ক্যান্সারের ক্ষেত্রে কি হচ্ছে, একটা সেল ডিভিশন শুরু করলো, ডিভিশন করতে যে শুরু করলো, ও সেল ডিভিশনটা কখনোই স্টপ করবে না, মানে কন্টিনিউয়াস সেলটাকে ডিভাইড করতেই থাকবে। আর যদি একটা সেল কন্টিনিউয়াস ডিভাইড করতে থাকে, তাহলে নাম্বার অফ সেল কি হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে। তখন সেটা কি হয়ে যায়, টিউমারের ফর্ম বানায়, যাকে আমরা লেটার অন টাইমে ক্যান্সারে পরিণত হয় বা ট্রান্সফার হয়। ঠিক আছে, এবার আমি তাহলে ডিফারেন্স করে দেখাই যে নর্মাল সেল আর ক্যান্সার সেলের মধ্যে কি কি ডিফারেন্স হয়। ঠিক আছে, চলো শুরু করি। দেখো, আমি একদিকে নর্মাল সেল লিখছি, একদিকে আমি ক্যান্সার সেল লিখছি, তাহলে বুঝতে পারবা ক্লিয়ার যে নর্মাল সেল আর ক্যান্সার সেলের মধ্যে ডিফারেন্সটা কি হয়। ধরো আমি বললাম যে এদিকে নর্মাল সেল আমি লিখলাম, কি লিখলাম এদিকে নর্মাল সেল, আর এদিকে আমি লিখলাম কার সেল, কোন সেল, ক্যান্সার সেল। এদিকে লিখলাম ক্যান্সার সেল, এদিকে লিখলাম আমি নর্মাল সেল। ঠিক আছে, আচ্ছা প্রথম কথা, নর্মাল সেল কি শো করে, একটা প্রপার্টি যাকে বলে কন্ট্যাক্ট ইনহিবিশন। কি শো করে, কন্ট্যাক্ট ইনহিবিশন শো করে, মানে প্লাস এন্টি মানে প্রেজেন্ট, যেখানে আমি প্লাস এন্টি লিখবো মানে প্রেজেন্ট। আচ্ছা, ক্যান্সার সেল এই যে প্রপার্টিটা, যেটাকে আমি কি বলছি কন্ট্যাক্ট ইনহিবিশন, এটা শো করে না। তাহলে আমি লিখবো এখানে কন্ট্যাক্ট ইনহিবিশন অ্যাবসেন্ট। কি লিখবো বলো, কন্ট্যাক্ট ইনহিবিশন অ্যাবসেন্ট। তাহলে আমি বললাম নর্মাল সেল, আমি বললাম কি বলো, নর্মাল সেল কি করে, কন্ট্যাক্ট ইনহিবিশন প্রপার্টি শো করে, ক্যান্সার সেল কন্ট্যাক্ট ইনহিবিশন প্রপার্টি শো করে না। এবার প্রথম পয়েন্টটা, কন্ট্যাক্ট ইনহিবিশন প্রপার্টিটা কি। ধরো আমি বললাম এটা হিউম্যান বডির কোন একটা ইন্টারনাল লেয়ার বা টিস্যু ধরে নাও, এর মধ্যে অনেকগুলো সেল আছে এরকম করে। ঠিক আছে, এদিকেও সেল আছে ধরে নাও, এগুলো এক একটা সেল। এইবার মাঝখানে ধরে নাও কোন একটা সেল, এখান থেকে মাঝখানে একটা সেল ছিল, আমি কালার চেঞ্জ করে দেখাই তাহলে ভালো হবে। ধরো আমি বললাম মাঝে একটা সেল ছিল, এই একটা সেল। এবার এই সেলটা কি করতে শুরু করলো, সেলটা ডিভিশন করতে শুরু করলো। কি করতে শুরু করলো, সেলটা বলো ডিভিশন করতে শুরু করলো। আমি বললাম হিউম্যান বডির এগুলো সেল, মাঝে ধরো নাও একটা সেল ছিল, এই সেলটা কি করতে শুরু করলো, ডিভিশন। এই সেলটা যখন ডিভিশন শুরু করবে, তখন নতুন নতুন সেল তৈরি হবে। ধরো এদিকেও সেল তৈরি হলো, এদিকেও সেল তৈরি হলো, আবার ডিভিশন করবে, এখানেও তৈরি হলো, এখানেও তৈরি হলো। দেখো দুইবার ডিভিশন করার পরে বা যতবারই হোক না কেন, ডিভিশন করার পরে যখনই নিউ সেলটা ওল্ড সেলের টাচে চলে আসবে না, দেখো ব্লু কালারটা হচ্ছে নিউ সেল আর ব্ল্যাক কালারটা হচ্ছে পুরনো সেল, ওল্ড সেল। যখনই সেল ডিভিশন হচ্ছে, নতুন করে সেল তৈরি হচ্ছে, সেল ডিভিশন হচ্ছে, নতুন করে সেল তৈরি হচ্ছে। আর যখনই নতুন সেলটা পুরনো সেলের সাথে টাচ করে যাবে না, ডিভিশন হতে যখন টাচ করে যাবে, তখন এই ডিভিশনটা এখানে স্টপ হয়ে যাবে, মানে এই সেলটা তখন ডিভাইড করবে না। তার মানে কি, যখন সেল ডিভিশন হয়ে নতুন সেল তৈরি হচ্ছে, সেই নতুন সেলটা যখন পাশের সেলের সাথে অ্যাটাচ হচ্ছে বা টাচ হচ্ছে, তখন সেল ডিভিশন আর হচ্ছে না, সেল ডিভিশনটা স্টপ হয়ে যাচ্ছে। তাহলে কি নতুন সেল আর তৈরি হবে? আর হবে না। তার মানে জায়গাটা কি হয়ে গেল, ফুলফিল হয়ে গেল না, জায়গাটা ফুলফিল হয়ে গেল। তার মানে কি, কন্ট্যাক্টে আসা মাত্রই নতুন সেল যেটা তৈরি হচ্ছে, সেই নতুন সেলটা পুরনো সেলের কন্ট্যাক্টে আসা মাত্রই প্রসেসটা কি হয়ে গেল, থেমে গেল। এটাকে আমরা কি বলি, কন্ট্যাক্ট ইনহিবিশন, যেটা কে বলে নর্মাল সেলটা করে। বাট ক্যান্সার সেলে কি হয়, একই রকম ধরনের আমি বললাম, এখানে অনেকগুলো সেল আছে ধরে নাও এরকম করে, এদিকে অনেকগুলো সেল আছে, আর মাঝখানে ধরে নাও কি ছিল, একটা সেল ছিল যে ডিভিশন শুরু করেছিল, যে ডিভিশন করছিল। এই সেলটা ডিভিশন করলো, এদিকে বানালো সেল, এদিকে বানালো, ডিভিশন করলো, বানাচ্ছে, আবার ডিভিশন করে এখানে বানালো, এখানে বানালো। দেখো নতুন সেলটা পুরনো সেলের সাথে অ্যাটাচ হয়ে গেছে, তাহলে সেল ডিভিশন কি হয়ে যাওয়া উচিত ছিল, স্টপ হয়ে যাওয়া উচিত ছিল, বাট হবে না। তবুও এই সেলগুলো কি করবে, ডিভিশন করতেই থাকবে, আর এবারে একে অপরের উপরে উঠে যাবে, এরকম করে ডিভিশন করতেই থাকবে এরকম। তার মানে তুমি দেখো, পুরনো সেলের সাথে যখন নতুন সেলটা অ্যাটাচ হলো, তখন কি সেল ডিভিশন স্টপ হলো কি, এখানে হলো না। তাহলে কি কন্ট্যাক্ট ইনহিবিশন প্রপার্টি থাকলো, এখানে থাকলো না। ওই জন্য লিখেছি আমি কন্ট্যাক্ট ইনহিবিশন প্রপার্টি কি -NT, মানে কি অ্যাবসেন্ট, কি অ্যাবসেন্ট। এইবার নরমাল সেলে কন্ট্যাক্ট ইনহিবিশন প্রপার্টি আছে বলে এখানে কি আনকন্ট্রোল সেল ডিভিশন হচ্ছে কি, দেখো তো সেল ডিভিশন হচ্ছিল, এখানেও সেল ডিভিশন হচ্ছিল, কিন্তু যখনই সেল ডিভিশন হওয়ার পরে
নতুন সেলটা তৈরি হচ্ছিল, সেই সেলটা যখন পুরনো সেলের সাথে অ্যাটাচ হচ্ছিল তখন সেল ডিভিশন কি হয়ে গেছিল, স্টপ হয়ে যাচ্ছিল, সেল ডিভিশন স্টপ হয়ে যাচ্ছিল সেই সময়। বাট এইখানে নতুন সেলটা তৈরি হওয়ার পরে যখন পুরনো সেলের সাথে অ্যাটাচ হচ্ছিল বা টাচ হচ্ছিল তখন সেল ডিভিশন থামছিল না, বরঞ্চ সেল ডিভিশন চলতেই ছিল, বলে অনেকগুলো সেল এক জায়গাতেই তৈরি হয়ে গেল। ঠিক, তার মানে কি এখানে কন্টাক্ট ইনহিবিশন প্রপার্টি ছিল না। এবার কথা হচ্ছে তাহলে এখানে নরমাল সেলে কন্টাক্ট ইনহিবিশন প্রপার্টি আছে বলে এখানে কি হচ্ছে না বলো, নো আনকন্ট্রোলড সেল ডিভিশন, নো আনকন্ট্রোলড সেল ডিভিশন, এখানে কোনো আনকন্ট্রোলড সেল ডিভিশন হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না। বাট এখানে তুমি দেখো অনেকগুলো সেল তৈরি হচ্ছে, কন্টাক্ট ইনহিবিশন প্রপার্টি নেই তো, টাচ হলো তবুও থামছে না, তবুও সাইকেল মানে সেল ডিভিশন চলতেই আছে, তাহলে কি হচ্ছে আনকন্ট্রোলড ডিভিশন, আনকন্ট্রোলড কি হচ্ছে সেল ডিভিশন হচ্ছে, আনকন্ট্রোলড কি বললাম, আনকন্ট্রোলড সেল ডিভিশন হচ্ছে, আনকন্ট্রোলড সেল কি বললাম ডিভিশন হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে আনকন্ট্রোলড সেল ডিভিশন হচ্ছে না, এখানে আনকন্ট্রোলড সেল ডিভিশন হচ্ছে। আর যেহেতু এখানে আনকন্ট্রোলড সেল ডিভিশন হচ্ছে তাহলে কি করছে ওই জায়গাটাকে আস্তে আস্তে কি করবে উইথ টাইম সময়ের সাথে কি করবে পুরো জায়গাটাকে অ্যাকোয়ার করে নিচ্ছে না, একটা এক্সট্রা মাস তৈরি হয়ে যাচ্ছে না জায়গাটার মধ্যে, এই লেয়ারটার মধ্যে টিস্যু বা সেলের লেয়ারটার মধ্যে একটা এক্সট্রা কি মাস তৈরি হয়ে যাচ্ছে না, এটাকে আমরা কি বলি প্রপার্টিটাকে ইনভেসিভনেস, কি বলি এটাকে ইনভেসিভনেস, কি বললাম ইনভেসিভনেস এখানে কি প্রেজেন্ট। আচ্ছা এখানে আনকন্ট্রোলড সেল ডিভিশন নেই তাহলে কি অনেকগুলো সেল তৈরি হচ্ছে না, তাহলে ইনভেসিভ হচ্ছে না, তাহলে এখানে আমি কি বলবো ইনভেসিভনেস অ্যাবসেন্স, ইনভেসিভনেস কি বললাম অ্যাবসেন্ট। দুটো ডিফারেন্স ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা থার্ড, আমি একটা জিনিস একটু আগে বললাম যখন লেকচারটা শুরু হচ্ছিল যে যখন কোনো নরমাল সেল ডিভিশন করে মেইনলি হিউম্যান ডিপ্লয়েড সেল, ঠিক আছে, তখন একটা সেল 40 থেকে 50 বার ডিভিশন করার পরে ওই সেলটা মারা যায়, নিজে থেকেই মারা যায়, একে আমরা কি বলি অ্যাপোপ্টোসিস বা প্রোগ্রাম সেল ডেথ, যেটা নরমাল সেলে হয় বাট ক্যান্সার সেলে হয় না। ওই যে পার্টিকুলার ঘটনাটা যে একটা সেল 40 বারে ডিভিশন করবে বা 50 বারে ডিভিশন করবে তার থেকে বেশি ডিভিশন করবে না, এটাকে কন্ট্রোল করে একটা এনজাইম যাকে বলে কি টেলোমারেজ এনজাইম, কি বলে ওকে বলো টেলোমারেজ এনজাইম। লিখছি আমি দেখো এখানে টেলোমারেজ এনজাইম কি থাকে উইথ টাইম কি হয়ে যায়, উইথ টাইম কি হয়ে যায় ইনঅ্যাক্টিভ হয়ে যায়, উইথ টাইম কি হয়ে যায় ইনঅ্যাক্টিভ হচ্ছে। আর এইখানে ক্যান্সার সেলে টেলোমারেজ এনজাইম কিভাবে হয় আমি বোঝাচ্ছি। টেলোমারেজ এনজাইম কি থাকে বলো, কি থাকে অ্যাক্টিভ থাকে, কি থাকে অ্যাক্টিভ থাকে। দেখো আমি বললাম ধরো আমি বললাম এটা একটা সেল, ভালো করে দেখো এটা একটা কি বললাম সেল, এই সেলের মধ্যে অবভিয়াসলি একটা ক্রোমোজোম ছিল, ধরুন এটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের যেটা ইন্ড পোরশন না, এই যে ইন্ড পোরশন এখানে টেলোমেরিক সিকোয়েন্স থাকে, কে থাকে বলো এখানে কে থাকে, এখানে এটা একটা সেল, পুরোটা একটা সেল, সেলের মধ্যে কি ছিল ক্রোমোজোম ছিল, ক্রোমোজোমের ইন্ড পোরশনে কে থাকছে টেলোমেরিক, ভালো করে দেখো কে থাকে টেলোমেরিক সিকোয়েন্স থাকে। এই যে টেলোমেরিক সিকোয়েন্সটা আছে এই টেলোমেরিক সিকোয়েন্সটাকে বানাচ্ছে কে, এই টেলোমারেজ এনজাইম, কে বানাচ্ছে বলো এই টেলোমারেজ এনজাইম। তার মানে একটা ডিপ্লয়েড সেলের ক্রোমোজোমের ইন্ড পোরশনে টেলোমেরিক সিকোয়েন্স থাকে যেটাকে বানাচ্ছে কে টেলোমারেজ এনজাইম বানাচ্ছে, কে বানাচ্ছে টেলোমারেজ এনজাইম বানাচ্ছে। যখনই এই সেলটা ডিভিশন করবে কতবার, ধরো আমি বললাম এই সেলটা কি করছে ডিভিশন করছে মোটামুটি 40 থেকে 50 টাইমস, 40 থেকে 50 বার এই সেলটা ডিভিশন করছে, তারপরে কি হয়ে যায় এই টেলোমারেজ এনজাইমটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, টেলোমারেজ এনজাইমটা কি হয়ে যায়, তার মানে কি এই সেল ডিভিশন যখন এই সেলটা 40 থেকে 50 বার ডিভিশন করবে তখন এই টেলোমারেজ এনজাইমটা কি হয়ে যাবে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, টেলোমারেজ এনজাইমটা কি হয়ে যাবে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, কখন হবে 40 থেকে 50 বার ডিভিশন করার পর। আর যখন এই টেলোমারেজ এনজাইমটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে তখন এই টেলোমেরিক সিকোয়েন্সটাও কি হবে আর অ্যাবসেন্ট হয়ে যাবে, কি হয়ে যাবে সেই সময় অ্যাবসেন্ট হয়ে যাবে। আর যদি টেলোমেরিক সিকোয়েন্স না থাকে তাহলে কি হবে সেল ডিভিশন কি হয়ে যাবে স্টপ হয়ে যাবে, কি হয়ে যাবে বলো এই সেলটা ডিভিশন করতে পারবে না, সেল ডিভিশন কি হয়ে যাবে স্টপ হয়ে যাবে। শুধু তাই না সেল ডিভিশন স্টপ তো হবেই, এই সেলটাকে ইনডিউস করা হবে যেন সেলটা মারা যায়, এই সেলটাকে ইনডিউস করা হবে যেন সেলটা মারা যায়। আর এটাকে আমরা কি বলবো অ্যাপোপ্টোসিস বা প্রোগ্রাম সেল ডেথ। প্রোগ্রাম সেল ডেথ মানে একটা সেল ছিল 50 বার ডিভিশন করলো, টেলোমারেজ এনজাইম ইনঅ্যাক্টিভ হয়ে গেল, টেলোমারেজ এনজাইম ইনঅ্যাক্টিভের জন্য টেলোমারেজ সিকোয়েন্স
কমে গেল, সেলটা ডিভিশন করতে পারবে না, সেলটা নিজে থেকেই মারা যাবে। এটাকে আমরা কি বলবো? অ্যাপোপ্টোসিস বলবো বা প্রোগ্রাম সেল ডেথ বলবো। কি বলবো? প্রোগ্রাম সেল ডেথ। তার মানে যখনই 40 থেকে 50 বার ডিভিশন হয়ে যাবে তখন সেল ডিভিশন থেমে যাবে, স্টপ হয়ে যাবে, আর তখন সেলটা মারা যাবে। এই ঘটনাটাকে আমরা কি বলবো? অ্যাপোপ্টোসিস বলবো, যাকে প্রোগ্রাম সেল ডেথও বলে। প্রোগ্রাম সেল ডেথও বলে। আমি পিসি ডেথ লিখে দিলাম, প্রোগ্রাম সেল ডেথ। ক্লিয়ার হয়ে গেছে আমি কি বললাম? আচ্ছা, কিন্তু ক্যান্সারের মধ্যে, ক্যান্সার সেলের মধ্যে এই টেলোমারেজ এনজাইমটা সব সময় অ্যাক্টিভ থাকে। কি থাকে? ক্যান্সারের মধ্যে এই টেলোমারেজ এনজাইমটা অ্যাক্টিভ থাকে। যদি টেলোমারেজ এনজাইম থ্রু আউট অ্যাক্টিভ থাকে, তাহলে টেলোমেরিক সিকোয়েন্সও কি হবে? থ্রু আউট অ্যাক্টিভ থাকবে। টেলোমেরেজ এনজাইম যতক্ষণ থাকবে ততক্ষণ তো সেলের ক্রোমোজোমের মধ্যে টেলোমেরিক সিকোয়েন্সও থাকবে। তো যদি টেলোমেরেজ এনজাইম অ্যাক্টিভ থাকে তাহলে টেলোমেরিক সিকোয়েন্সও কি থাকবে? অ্যাক্টিভ থাকবে। আর টেলোমেরিক সিকোয়েন্স যতক্ষণ থাকবে ততক্ষণ সেলটা ডিভিশন করতেই থাকবে। তার মানে কি? সেলটা আনকন্ট্রোল টাইম বা ইমর্টাল টাইপের হয়ে যাবে, যা ডিভিশন করতেই থাকবে, যার শেষ নেই, যার ডেথ নেই এক কথায়। তাহলে আমি বলছি এখানে যে টেলোমেরেজ এনজাইম এখানে অ্যাক্টিভ থাকে। যদি টেলোমেরেজ এনজাইম অ্যাক্টিভ থাকে তাহলে টেলোমেরিক সিকোয়েন্স কি থাকবে? টেলোমেরিক সিকোয়েন্স কি থাকবে? ইনট্যাক্ট থাকবে। ইনট্যাক্ট মানে কি? কমবেই না, ইনট্যাক্ট থাকবে। আচ্ছা, আর টেলোমেরিক সিকোয়েন্স যদি ইনট্যাক্ট থাকে তাহলে সেলটা মানে থ্রু আউট ডিভিশন করে যাবে, কোনো ডেথ হবে না, থ্রু আউট ডিভিশন করে যাবে। আর এই যে থ্রু আউট ডিভিশন করছে, যার জন্য সেলটা ডেথ হচ্ছে না, আর এটাকে আমরা কি বলি? ইমমর্টাল হয়ে যাবে। সেলটা কি হয়ে যাবে বলো? ইমমর্টাল সেল হয়ে যাবে। ইমমর্টাল সেল। তার মানে সোজা ভাষায় আমি একবার বলে দিচ্ছি যে যদি সেলের মধ্যে টেলোমারেজ এনজাইম অ্যাক্টিভ থাকে, যতক্ষণ একটা সেলের মধ্যে টেলোমারেজ এনজাইম অ্যাক্টিভ থাকবে ততক্ষণ টেলোমারেজ সিকোয়েন্স কি হবে? ইনট্যাক্ট থাকবে, সেল ডিভিশন কন্টিনিউ চলবে। নর্মাল সেলের ক্ষেত্রে টেলোমারেজ এনজাইম 40 থেকে 50 বার সেল ডিভিশন হওয়ার পরে কমে যায়, ফলে টেলোমেরিক সিকোয়েন্সও কি হয়ে যাবে? কমে যাবে, ফলে সেলটা ডিভিশন করতে পারবে না, ফলে সেলটাকে ইনডিউস করা হবে মারা যাওয়ার জন্য, যাকে আমরা কি বলি? অ্যাপোপ্টোসিস বা প্রোগ্রাম সেল ডেথ। কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে কি হয়? এই টেলোমেরেজ এনজাইম থ্রু আউট দ্য টাইম, থ্রু আউট দ্য সেল কি থাকে? অ্যাক্টিভ থাকে। আর টেলোমেরেজ এনজাইম অ্যাক্টিভ থাকার জন্য টেলোমেরিক সিকোয়েন্সও ইনট্যাক্ট থাকে, মানে কমে না। আর টেলোমেরিক সিকোয়েন্স যদি ইনট্যাক্ট থাকে তাহলে সেলটা কন্টিনিউয়াস ডিভিশন করতেই থাকবে, মানে সেলটা কি হয়ে যাবে? ইমমর্টাল হয়ে যাবে। সেই জন্য এরকম ভাবে সেল ডিভিশনটা হচ্ছিল। এর মধ্যে কোনো ডাউট থাকলে তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আমি আরো ডিটেলসে তোমাদেরকে সে জায়গায় যাদের যেখানে ডাউট থাকবে সেখানে আমি ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার হয়ে গেছে? নেক্সট দেখো এবার একটা কথা হচ্ছে, আপনি তো নর্মাল সেল ক্যান্সার সেলটা বোঝালেন, এবার কি করে একটা নর্মাল সেল ক্যান্সার সেলে কনভার্ট হয়েছে সেটা একটু বোঝান। ঠিক আছে, এটা তো আপনি ফিচার্স বললেন, প্রপার্টি বললেন, কি করে কনভার্ট হচ্ছে সেটা বোঝান। ঠিক আছে, প্রথম কথা, ধরো আমি বললাম এটা একটা সেল ছিল, ভালো করে দেখো, আস্তে আস্তে পড়াচ্ছি, এটা একটা সেল ছিল, সেলের মধ্যে অনেকগুলো রিসেপ্টর থাকে, এটা একটা রিসেপ্টর। ঠিক আছে, আচ্ছা, এই সেলের একটা কি ছিল? একটা রিসেপ্টর। তাহলে এটা কি ছিল? একটা সেল বানালাম আমি, আর এটা কি বানালাম? রিসেপ্টর বানালাম। কি বানালাম? রিসেপ্টর বানালাম। ঠিক আছে, আচ্ছা, এবার ধরো এই সেলটার উপর একটা সিগন্যালিং হলো, যাকে আমরা কি বলবো? সেল সিগন্যালিং বললাম। যখন এই সেল সিগন্যালিংটা সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড করবে তখন সেলটা কি করতে শুরু করবে? সেলটা কি করতে শুরু করবে? ডিভিশন স্টার্ট করবে। সেলটা কি করবে বলো? ডিভিশন স্টার্ট করবে। ডিভিশন স্টার্ট করবে। আর এই একটা সেল দুটো সেলে ডিভাইড হয়ে যাবে। একটা সেল দুটো সেলে ডিভাইড হয়ে যাবে। এবার যখনই সেল সিগন্যালিংটা এসে সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড করছে তখন সেল ডিভিশন স্টার্ট হচ্ছে, দিয়ে একটা সেল দুটো সেলে কি হয়ে গেল? ডিভাইড হয়ে গেল। একটা সেল দুটো সেলে কি হয়ে গেল? ডিভাইড হয়ে গেল, তাই তো? আচ্ছা, এবার এই যে ঘটনাটা না, এখানে দুটো জিনিস ইনভলভ হয়। একটা হয় কে বলো? একটা হয় প্রোটো অঙ্কোজিন। কে ইনভলভ হয় বলো? প্রোটো অঙ্কোজিন। আর একটা হয় টিউমার সাপ্রেসিভ জিন। কে ইনভলভ হয়? দুটো জিন ইনভলভ হয়। যখন সেল সিগন্যালিংটা এসে একটা সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড করছে, সেল সিগন্যালিংটা এসে একটা সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড করছে, তখন সেল ডিভিশনটাই স্টার্ট হলো। আর এই পার্টিকুলার জায়গাতে দুটো জিন কাজ করে, একটাকে বলে প্রোটো অঙ্কোজিন বলে, আর একটাকে কি বলে বলো?
কি বলে টিউমার সাপ্রেসার জিন বলে। কি বলে প্রোটো অঙ্কোজিন, আর এটাকে কি বলে টিউমার সাপ্রেসার জিন। দেখো এবার এই যে পার্টিকুলার ঘটনাটা ঘটছে, সেল সাইকেল আসছে, রিসেপ্টরের সাথে বাইন্ড করছে আর সেলটা ডিভিশন করছে, এই সময় দুটো ঘটনা ঘটে। আমি ভাবে লিখছি ভাবে, দেখো দুটো জিনিস হয়। একটাকে কি বলি আমি প্রোটো অঙ্কোজিন, কি বলি একটা প্রোটো অঙ্কোজিন, আর একটা কি বলি আমরা টিউমার সাপ্রেসার জিন। কি বললাম টিউমার সাপ্রেসার জিন। এবার কথা হচ্ছে প্রোটো অঙ্কোজিন আর টিউমার সাপ্রেসার জিনের কাজ কি। ধরো আমি বললাম যে এই যে একটা সেল সিগন্যাল আসতো, সেলটা ডিভিশন করে গেল। তোমরা হয়তো পড়েছো যে সেল ডিভিশন হওয়ার আগে সেলের গ্রোথ হওয়া দরকার। মনে রাখবা আগে সেলের কি হয় গ্রোথ হবে, তারপরে সেলের ডিভিশন হবে। কি বললাম আগে সেলের গ্রোথ হবে, তারপরে সেলের ডিভিশন হবে। কিন্তু স্যার আপনি তো এখানে দেখিয়েছেন সেল ছিল, রিসেপ্টর ছিল, সেল সিগন্যাল আসলো, সেলটা ডিভাইড হয়ে গেল দুটো পার্টে, দুটো সেলে ভেঙে গেল। এরকম হয় না, আগে সেলটা গ্রোথ করবে তারপরে সেলটা ডিভাইড করবে। আর এই যে সেলের গ্রোথ এটাই করাবে কে এই প্রোটো অঙ্কোজিন। কি করাবে প্রোটো অঙ্কোজিন। তার মানে প্রোটো অঙ্কোজিন এটা এনশিওর করে যে যে পার্টিকুলার সেলটা ডিভাইড হবে তার প্রপার গ্রোথ হচ্ছে কিনা, তার প্রপার মেটাবলিজম হচ্ছে কিনা, তার প্রপার মেটাবলিক অ্যাক্টিভিটি আছে কিনা। একটা সেল তখনই ডিভাইড করতে পারবে যদি তার প্রপার অ্যামাউন্টে মেটাবলিক অ্যাক্টিভিটি হয়, তার প্রপার অ্যামাউন্টে গ্রোথ হয়। কি বললাম গ্রোথ হয়। তার মানে এই প্রোটো অঙ্কোজিন যেটা আছে সেটা কি দুটো জিনিসকে দেখবে, সেল গ্রোথকে, কাকে দেখবে বলো সেলের গ্রোথকে দেখবে। যে সেলটা ডিভাইড করবে তার সেলের গ্রোথকে কন্ট্রোল করবে, সেলের গ্রোথ কি করবে কন্ট্রোল করবে। আর সেলের মেটাবলিক অ্যাক্টিভিটি, স্যার হোয়াট ইজ মেটাবলিক অ্যাক্টিভিটি? একটা সেলের মধ্যে যতগুলো রিঅ্যাকশন হয় তাকে আমরা মেটাবলিজম বলি, যেটা দুই রকম হয় ক্যাটাবলিজম আর অ্যানাবলিজম। আর যত এই যে একটা সেলের মধ্যে দুই রকমের রিঅ্যাকশন হয় ক্যাটাবলিজম অ্যানাবলিজম, দুটোকে একসাথে কালেকটিভলি মেটাবলিজম বলে। এই রিঅ্যাকশন গুলো প্রপার স্পিডে চলছে কিনা, প্রপার অ্যামাউন্টে হচ্ছে কিনা, এটাকে কি বলে মেটাবলিক অ্যাক্টিভিটি বলে। মনে রাখবা যখনই একটা সেল ডিভিশন করতে যাবে তার মেটাবলিক অ্যাক্টিভিটি তখন হাই থাকে। একটা সেল তখনই ডিভিশন করতে পারবে যদি তার মেটাবলিক অ্যাক্টিভিটি হাই থাকে। যদি কোনো সেল মেটাবলিক সব দিক থেকে প্রিপেয়ার আছে বাট মেটাবলিক অ্যাক্টিভিটি খুব স্লো আছে, তাহলে সেলটা ডিভাইড করতে পারবে না। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আমি যে বললাম যে প্রোটো অঙ্কোজিন দুটো কাজ করবে, যে সেলটা ডিভাইড করবে তার গ্রোথটাকে কন্ট্রোল করবে আর সেলের মেটাবলিক অ্যাক্টিভিটিকে কি করবে, অ্যাক্টিভিটিকে কি করবে ইনক্রিজ করবে। মেটাবলিক অ্যাক্টিভিটিকে কি করে দিবে বলো, ইনক্রিজ করে দিবে। ঠিক আছে? তার মানে এইটা এই পার্টিকুলার জিনিসটা কি করছে তোমার সেলের গ্রোথটাকে ইনডিউস করছে। স্যার টিউমার সাপ্রেসার জিনের কাজ কি? টিউমার সাপ্রেসার জিন, টিউমার সাপ্রেসার জিন কিছুই না। যদি তুমি সেল সাইকেল পড়ে থাকো বা একটু আইডিয়া থাকে, মনে পড়ছে সেল সাইকেলের অনেকগুলো ফেজ ছিল। একটাকে আমরা কি বলতাম এম ফেজ, একটাকে আমরা কি বলতাম বলো, কি বলতাম G1 ফেজ, একটাকে S ফেজ, একটা G2 ফেজ। মনে পড়ছে যে একটা সেল প্রথমে G1 ক্রস করবে, S ক্রস করবে, G2 ক্রস করবে, তারপরে M ফেজে ঢুকবে। আর এই G1 থেকে G2 কে আমরা কি বলতাম ইন্টারফেজ বলতাম, আর এটাকে কি বলতাম সেল ডিভিশন ফেজ বা মাইটোটিক ফেজ বলতাম। এটাও মনে আছে হয়তো তোমাদের যে যখন একটা সেল G1 সাইকেলে ঢুকবে, G1 ফেজে ঢুকবে, সেল সাইকেলের এটা হচ্ছে পুরোটা সেল সাইকেল, সেল সাইকেলের G1 ফেজে এন্টার করবে সেলটা। G1 ফেজে যা যা চেঞ্জ হওয়া দরকার যদি সেই চেঞ্জ গুলো হয়, তারপরে এখানে একটা চেক পয়েন্ট বলে, এটাকে কি বলে, কোন চেক পয়েন্ট বলে G1 S চেক পয়েন্ট বলে। কি বলে একে G1 S চেক পয়েন্ট। এই G1 S চেক পয়েন্ট যেটা G1 আর S এর মাঝখানে আছে, এই চেক পয়েন্টের নাম হচ্ছে P, কি বললাম P32, কি বললাম সরি P53। তাহলে আমি বললাম এই পার্টিকুলার যে সেল সাইকেল যেটা অনেকগুলো স্টেজ আছে G1 S G2 M, যখন একটা সেল ডিভিশন করবে তার আগে ওকে সেল সাইকেলে এন্টার করতে হয়। সেল সাইকেলের প্রথম স্টেজ হয় G1, যেখানে G1 এর সেলটার অনেক রকম ইন্টারনাল চেঞ্জ হয়। আর সেই ইন্টারনাল চেঞ্জ গুলো যদি কমপ্লিট হয় তাহলেই সেই সেলটা S ফেজে আসে। S ফেজ মানে সিনথেটিক ফেজে এন্টার করবে। এবার কে এটাকে এনশিওর করবে যে G1 এ যে চেঞ্জ গুলো হওয়া দরকার সেই চেঞ্জ গুলো আদৌ হয়েছে কিনা, এটাকে এনশিওর কে করবে? তো G1 আর S এর মাঝখানটা চেক পয়েন্ট থাকে যাকে আমরা বলি G1 S চেক পয়েন্ট, যেটা যার নাম P32। এই চেক পয়েন্টটা এটা এনশিওর করে যে ওই পার্টিকুলার G1 এ যা যা চেঞ্জ হওয়া দরকার ছিল, যা যা পরিবর্তন হওয়া দরকার ছিল সেলটার মধ্যে, সেটা হয়েছে কিনা।
যদি সেই চেঞ্জ গুলো হয়ে থাকে তাহলেই সেটা এস ফেজে এন্টার করবে, না হলে এন্টার করতে পারবে না। আর এই টিউমার সাপ্রেসার জিন হচ্ছে এই চেক পয়েন্টের জিনটাকে আমরা কি বলি, এই চেক পয়েন্টের জিনটাকে আমরা কি বলি, টিউমার সাপ্রেসার জিন। তার মানে টিউমার সাপ্রেসার জিন যেমন প্রোটো অঙ্কোজিন শুধুমাত্র সেলটা গ্রোথ করাচ্ছিল বা সেলের মেটাবলিক অ্যাক্টিভিটি গুলোকে বাড়িয়ে দিচ্ছিল যাতে করে সেলটা ডিভিশন হতে পারে, কিন্তু টিউমার সাপ্রেসার জিন এটা চেক করছিল যে সেলটা যে ডিভিশন করতে যাবে তার আগে ওর মধ্যে যে নেসেসিটি চেঞ্জ গুলো, যেগুলো জি1 এ হবে, এস এ হবে, জি2 এ হবে, সেগুলো হয়েছে কি না। আর ওই যে জিনটা যাকে আমরা যেটা চেক করে এই জিনিসগুলো যে আদেও জি1 এর চেঞ্জ, এস এর চেঞ্জ বা জি2 চেঞ্জ হয়েছে কিনা, ওটাকে আমরা কি বলি, টিউমার সাপ্রেসার জিন বলি। ফর এক্সাম্পল একটা চেক পয়েন্টের নাম আমি বলছি জি1এস চেক পয়েন্ট, যার নাম হচ্ছে P53, যেটা এটা চেক করে যে জি1 এ যা যা চেঞ্জ সেটা হয়েছে কিনা, যদি সেটা হয় তাহলে এস ফেজে এন্টার করবে, না হলে এন্টার করবে না। তার মানে এই দুটো জিনিস, এই দুটো ক্যারেক্টারিস্টিক, একটা প্রোটো অঙ্কোজিন একটা টিউমার সাপ্রেসার জিন যদি প্রপার কাজ করে তাহলে কি হবে, প্রপার সেল ডিভিশন হবে। এবার ক্যান্সারের ক্ষেত্রে কি হয়ে যায়, এই প্রোটো অঙ্কোজিন আর এই টিউমার সাপ্রেসার জিন দুটোরই কি হয়ে যায় বলো, মিউটেশন হয়ে যায়। কি বললাম, এই প্রোটো অঙ্কোজিন আর এই টিউমার সাপ্রেসার জিন যে দুটো কি করে, সেল ডিভিশন করার জন্য সেলটার গ্রোথ করায়, আর শুধু তাই না, সেলটা যে ডিভিশন করবে ওর প্রত্যেকটা পয়েন্টকে চেক করে দেখে যে কোনো অ্যাবনর্মালিটি নেই তো, প্রত্যেকটাকে চেক করে দেখে কে, টিউমার সাপ্রেসার জিন। তো যদি এ দুটো ইনট্যাক্ট থাকে, সঠিকভাবে কাজ করে, তাহলে কি সেলটা আনকন্ট্রোল ডিভিশন করতে পারবে? পারবে না, কারণ এ যতই গ্রোথ করুক না কেন, এ কি করবে, চেক করে করে পাঠাবে যে হয়েছে এটা, হ্যাঁ জি1 হয়ে গেছে, এস এ যাক, এস হয়ে গেছে, জি2 তে যাক। তার মানে কি, যে চেক করারও একজন আছে আবার গ্রোথ করারও একজন আছে, তো এরা দুজন মিলে সেলটার গ্রোথ, সেলটার ডিভিশনটাকে নরমাল রাখে। কিন্তু যদি এই দুটো জিন, প্রোটো অঙ্কোজিন আর টিউমার সাপ্রেসার জিন, যদি দুটোরই মিউটেশন হয়ে যায়, মিউটেশন মানে কি, চেঞ্জ হয়ে যায়, যদি দুটোরই কি হয়ে যায় বলো, মিউটেশন হয়ে যায়, তখন কি হয়ে যাবে, ক্যান্সার। কারণ এদের মিউটেশন হওয়া মানে কি হয়ে গেল, এই চেক পয়েন্ট গুলো আর চেক করতে পারবে না, আর এই গ্রোথ গুলো এবার কি হয়ে যাবে, যেটা কন্ট্রোল গ্রোথ ছিল সেটা কি হয়ে যাবে, আনকন্ট্রোল গ্রোথ হয়ে যাবে। মানে সেলটা কন্ট্রোল গ্রোথ থেকে আনকন্ট্রোল গ্রোথ করবে, আর চেক পয়েন্টও নেই চেক করার, তাহলে কি হবে, এবার সেলগুলো খুব ফাস্ট কি করবে, সেল ডিভিশন করবে, আর নাম্বার অফ সেল বেড়ে যাবে, যেটা আমি এর আগে বানিয়েছিলাম যে ইনভ্যাসিভনেস হয়ে যাবে। কথা বুঝতে পারছো? ক্লিয়ার হয়ে গেছে এতটা? আচ্ছা, তার মানে যদি একটা নরমাল সেলের মধ্যে প্রোটো অঙ্কোজিন আর টিউমার সাপ্রেসার জিন প্রপার ফাংশন করতে পারে, তাহলে সেক্ষেত্রে তার ক্যান্সার হওয়ার চান্স খুব কম। ক্যান্সার তখনই হবে যখন এই দুটো সেলের, দুটো জিনের কি হয়ে যাবে বলো, মিউটেশন হয়ে যাবে, তখন কি যাবে, ক্যান্সার ফর্ম করবে। এতটা ক্লিয়ার হয়ে গেছে? ঠিক আছে, নেক্সট দেখো। ধরো আমি বললাম এটা একটা নর্মাল সেল ছিল, ভালো বললাম, এটা কি ছিল, একটা বললাম নর্মাল সেল। যা পড়াচ্ছি না এর বাইরে কোনো কোশ্চেন ক্যান্সার থেকে আসবে না। আমার এগুলো বলতে ভালো লাগে না ভিডিওর মধ্যে, যে নিজে পড়াচ্ছি নিজের ব্যাপারেই বলছি, ভালো লাগে না। বাট তুমি দেখবা, ক্যান্সারটা পড়াতে দাও আমাকে, টাইপ অফ ডিজিজটা পড়াতে দাও, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুলবা ক্যান্সার থেকে। যদি একটা কোশ্চেন আটকায় আমাকে কমেন্ট করে পাঠাবা, কোশ্চেনটা ই করে পেস্ট করে আমাকে পাঠাবা যে স্যার এই দেখুন আপনি এই কোশ্চেনটা করাননি, কোশ্চেনটা এসছে নিটে, আমি দেখবো সেটাকে, আই উইল টেক দ্য রেসপন্সিবিলিটি। ক্লিয়ার হয়ে গেছে? তো ওই জন্য যা পড়াচ্ছি জাস্ট ফোকাস করে দেখো। আচ্ছা, তো ধরো একটা নর্মাল সেল ছিল, এই নর্মাল সেলের উপরে কোনো একটা বায়োলজিক্যাল কার্সিনোজেন। এবার স্যার কার্সিনোজেন কথা মানে কি? কার্সিনোজেন হচ্ছে এমন কোন সাবস্টেন্স যেটা ক্যান্সার বানায়। কার্সিনোজেন হচ্ছে এমন কোন সাবস্টেন্স যেটা কি বললাম, ক্যান্সার বানায়, তাকে আমরা কার্সিনোজেন বলি। তো ধরো আমি বললাম নর্মাল সেলের উপরে কি বায়োলজিক্যাল কার্সিনোজেন কাজ করছে, অথবা কোনো কেমিক্যাল কার্সিনোজেন কাজ করছে, অথবা কোনো ফিজিক্যাল কার্সিনোজেন কাজ করছে। তাহলে নর্মাল সেলের উপরে যদি কোনো বায়োলজিক্যাল কার্সিনোজেন মানে বায়োলজিক্যালি কোনো সাবস্টেন্স যেটা ক্যান্সার বানাচ্ছে, বা কেমিক্যাল কার্সিনোজেন মানে কেমিক্যাল কোনো সাবস্টেন্স যেটা ক্যান্সার বানাচ্ছে, বা ফিজিক্যাল কার্সিনোজেন বা কোনো ফিজিক্যাল সাবস্টেন্স যেটা ক্যান্সার বানাচ্ছে,
যদি এরা নর্মাল সেলের উপরে কাজ করে তখন সেই নর্মাল সেলের মধ্যে থাকা প্রোটো অঙ্কোজিনটা অঙ্কোজিনে ট্রান্সফার হয়ে যায়। কি বললাম? নর্মাল সেলের মধ্যে থাকা, একটু আগে বললাম প্রোটো অঙ্কোজিন, সেটা অঙ্কোজিনে ট্রান্সফার হয়ে যায়। কিসে ট্রান্সফার হয়ে যায় বলো? অঙ্কোজিনে। তবে বললাম নর্মাল সেলটা কিসে ট্রান্সফার হয়ে যাবে? অঙ্কোজেনিক ট্রান্সফরমেশন করে নেবে। অঙ্কোজেনিক কি বললাম? ট্রান্সফরমেশন করে দেবে। এবার এই অঙ্কোজেনিক ট্রান্সফরমেশন মানে কি স্যার? দেখো, নর্মাল সেল এর মধ্যে প্রোটো অঙ্কোজিন ছিল, এর মধ্যে কন্ট্রোলড সেল ডিভিশন ছিল। অঙ্কোজিনে কনভার্ট হয়ে গেল মানে ক্যান্সার হয়ে গেল, মানে কি হবে? আনকন্ট্রোলড সেল ডিভিশন হবে। এখানে প্রোটো অঙ্কোজিন ছিল নরমাল, আমি রিপিট করছি, প্রোটো অঙ্কোজিনে নরমাল জিন ছিল, মানে নরমাল সেলে প্রোটো অঙ্কোজিন ছিল, কন্ট্রোল সেল ডিভিশন হচ্ছিল। যখন নরমাল জিনটা অঙ্কোজিনে কনভার্ট হয়ে গেল তখন কি হয়ে গেল? আনকন্ট্রোলড সেল ডিভিশন হয়ে গেল। তাহলে ধরো আমি বলছি, এরকম একটা বানাচ্ছি আমি, ধরো এরকম কোনো লেয়ার ছিল, এখানে কোনো একটা লেয়ার ছিল, এই লেয়ারটার উপরে এই সেলটাই, ধরো এই সেলটাই কোনো একটা পার্টিকুলার লেয়ারে বসেছিল এরকম করে, এই সেলটা কোন একটা পার্টিকুলার লেয়ারে এরকম করে ধরো বসেছিল, কোন একটা পার্টিকুলার মেমব্রেনে ভর্তি হয়েছিল ধরো। এবার এই সেলটা যখনই অঙ্কোজিনে ট্রান্সফার হয়ে যাবে তখন এই সেলটা কি করবে? আনকন্ট্রোল সেল ডিভিশন করবে। এই জায়গাটাতে কি করবে এখানে বলো? আনকন্ট্রোল সেল ডিভিশন করছে। দেখো অনেকগুলো সেল বানিয়ে দিল এখানে। কেন এটা করতে পারলো? কারণ নর্মাল জিনটা অঙ্কোজিনে ট্রান্সফার হয়ে গেছে। তাহলে এই একটা সেল যেটা কোনো একটা ধরনের পার্টিকুলার পজিশনে ছিল, যেটা নর্মাল সেল ছিল, কিন্তু সেটা যখনই অঙ্কোজেনিক ট্রান্সফরমেশন করবে তখন এই সেলটা কি করবে? আনকন্ট্রোলড ডিভিশন, মানে এই একটা সেল অনেকগুলো সেলে ব্রেক করে গেল, মানে নতুন সেল ডিভিশন বানিয়ে দিচ্ছে, আনকন্ট্রোল সেল ডিভিশন করছে। আর এই আনকন্ট্রোল সেলগুলো একটা ক্যাপসুল দ্বারা, মানে একটা মোটা ক্যাপসুল লেয়ার দ্বারা কি থাকে? ক্লোজ থাকে। একটা মোটা ক্যাপসুল লেয়ার দ্বারা কি থাকে? পুরো ক্লোজ থাকে। দেখো আমি লেয়ারটা বানাচ্ছি, এটাকে বলে কি? এটা ক্যাপসুল। কি বলে এটাকে? বলো ক্যাপসুল। তাহলে এই যে সেলটা যেটা অঙ্কোজেনিক ট্রান্সফরমেশন করলো, মানে আনকন্ট্রোলড কি করছে বলে এখানে? আনকন্ট্রোলড সেল ডিভিশন করছে। কি করছে বলো? আনকন্ট্রোলড সেল ডিভিশন করছে। আর এই সেলটা আনকন্ট্রোলড সেল ডিভিশন করছে আর একটা উপরে লেয়ার, একটা মোটা লেয়ার দিয়ে ঢেকে গেল। একে আমরা কি বলবো? ক্যাপসুল। কি বলবো একে? বলো আমরা ক্যাপসুল। তার মানে অনেকগুলো সেল ক্যাপসুল দ্বারা কি হয়ে গেল? একদম ঘিরে গেল। তার মানে এই নর্মাল সেলটা অঙ্কোজিনে ট্রান্সফার হওয়ার পরে র‍্যাপিড আনকন্ট্রোল সেল ডিভিশন করলো আর একটা মোটা লেয়ার যেটা আমরা ক্যাপসুল বলছি, তাই সেটা দিয়ে কি হলো? কভার হয়ে গেল। এই পার্টিকুলার স্ট্রাকচারটাকে আমরা কি বলি? বিনাইন টিউমার বলি। কি বলি একে? বিনাইন টিউমার। তাহলে বিনাইন টিউমার কি? বিনাইন টিউমার কিছুই না, আনকন্ট্রোলড সেল উইথ ক্যাপসুলেটেড স্ট্রাকচার। তাহলে আমি এভাবে বলতে পারবো ঠিক কি এটা বিনাইন টিউমারটা কি? একটা ক্যাপসুলেটেড স্ট্রাকচার। কি বললাম? ক্যাপসুলেটেড স্ট্রাকচার, যার মধ্যে কি আছে? অনেকগুলো আনকন্ট্রোলড সেল ডিভিশন করা সেল আছে। ক্লিয়ার হয়ে গেছে? এবার যতক্ষণ এই ফরম্যাটে আছে ততক্ষণ আমাদের বডিতে কোনো প্রবলেম ক্রিয়েট করে না, মানে ক্যান্সার করে না। আমি বললাম একটা সেল নর্মাল ছিল, ও আনকন্ট্রোলড সেল ডিভিশন করছে, মানে কি হয়ে গেছে? সেলটা প্রোটো অঙ্কোজিন থেকে অঙ্কোজিনে ট্রান্সফার হয়ে গেছে। যখনই একটা যখনই একটা সেলের প্রোটো অঙ্কোজিন অঙ্কোজিনে ট্রান্সফার হয়ে যাবে তখন সেলটা কি করবে? আনকন্ট্রোলড সেল ডিভিশন করবে। সেই সেলটা আনকন্ট্রোল সেল ডিভিশন করছে আর ওর উপরে একটা ক্যাপসুল বা মোটা করে একটা চাদরের মতো লেয়ার তৈরি হয়ে গেছে। এটাকে আমরা এই যে ক্যাপসুল আর এখানে আনকন্ট্রোল সেলগুলো, এটাকে আমি পুরো স্ট্রাকচারটাকে আমি কি বলছি? বিনাইন টিউমার বা ক্যাপসুলেটেড স্ট্রাকচার। এনসিইআরটি তে একটা ওয়ার্ড ইউজ করেছে, এটাকে নিওপ্লাজম বলেছে। এই পুরো স্ট্রাকচারটাকে এনসিইআরটি তে কি বলেছে? নিওপ্লাজম বলেছে। একই জিনিস, নিওপ্লাজম। আর এই এক একটা সেলকে ওরা বলেছে নিওপ্লাস্টিক সেল। কি বলেছে বলো? এই একটা সেলকে নিওপ্লাস্টিক সেল। কি বললাম? নিওপ্লাস্টিক সেল। তার মানে একটা প্রোটো অঙ্কোজিন যখনই অঙ্কোজিনে ট্রান্সফার হয়ে যাচ্ছে তখন অনেকগুলো নিওপ্লাস্টিক সেল তৈরি হচ্ছে আর এই নিওপ্লাস্টিক সেলগুলো ক্যাপসুল দ্বারা কভার হচ্ছে। এইবার এই নিওপ্লাস্টিক সেলগুলো একটা কেমিক্যালকে রিলিজ করে। কি করে বলো? এই নিওপ্লাস্টিক সেলগুলো একটা কেমিক্যালকে রিলিজ করে। সেই কেমিক্যালটার নাম কি? টিউমার অ্যাঞ্জিওজেনেসিস। কি বললাম? টিউমার অ্যাঞ্জিওজেনেসিস ফ্যাক্টর। কি বললাম? টিউমার
অ্যাঞ্জিওজেনেসিস ফ্যাক্টর। কি বললাম? টিউমার অ্যাঞ্জিওজেনেসিস ফ্যাক্টর। তার মানে এই যে আনকন্ট্রোল সেল ডিভিশন হচ্ছে, মানে একটা সেল অনেকগুলো সেলে ব্রেক করছে, আর এক একটা সেলকে আমরা নিওপ্লাস্টিক সেল বলছি, সেই নিওপ্লাস্টিক সেলগুলোকে কি রিলিজ করছে? একটা কেমিক্যাল, যাকে আমরা বলছি কি টিউমার অ্যাঞ্জিওজেনেসিস, টিউমার অ্যাঞ্জিওজেনেসিস ফ্যাক্টর, টিউমার অ্যাঞ্জিওজেনেসিস ফ্যাক্টর। আর মনে রাখবা, এই টিউমার অ্যাঞ্জিওজেনেসিস ফ্যাক্টর যখনই রিলিজ হবে, এর মেইন কাজ বা এর মেইন মোটিভ হচ্ছে কি? ইনক্রিজ কি বললাম? ব্লাড ভেসেল। কি বললাম? ইনক্রিজ ব্লাড ভেসেল ফরমেশন। ইনক্রিজ কি বললাম? ব্লাড ভেসেল ফরমেশন। কোথায়? ইনক্রিজ ব্লাড ভেসেল ফরমেশন। কোথায় ব্লাড ভেসেল ফরমেশন ইনক্রিজ করছে? কোথায় ইনক্রিজ করছে? ইনসাইড। কোথায়? ইনসাইড বিনাইন টিউমার। কি? ইনসাইড বিনাইন টিউমার। বিনাইন টিউমারের মধ্যে ব্লাড ভেসেল বানাবে। স্যার তাহলে বানিয়ে রাখাই। তার মানে যখনই এক একটা নিওপ্লাস্টিক সেল, এক একটা নিওপ্লাস্টিক সেল কখন হয়েছিল? যখন অঙ্কোজেনিক ট্রান্সফার হয়েছিল। প্রোটো-অঙ্কোজেন যখনই অঙ্কোজেনিক হয়ে গেল, তখন নরমাল সেলটা আনকন্ট্রোল সেল ডিভিশন করে অনেকগুলো নিওপ্লাস্টিক সেল বানালো। এগুলো প্রত্যেকটা কি একটা নিওপ্লাস্টিক সেল। আর এই এক একটা নিওপ্লাস্টিক সেল কি রিলিজ করছে? টিউমার অ্যাঞ্জিওজেনেসিস ফ্যাক্টর। টিউমার অ্যাঞ্জিওজেনেসিস ফ্যাক্টর যেটা কি করছে? এই বিনাইন টিউমারের মধ্যে ব্লাড ভেসেলের ফরমেশনকে বাড়িয়ে দিচ্ছে। তো চলো বানিয়ে দেখাই। তাহলে বিনাইন টিউমারের মধ্যে কি হবে বলো এবার? ব্লাড ভেসেলের ফরমেশনকে বাড়িয়ে দিচ্ছে। অনেকগুলো দেখো ব্লাড ভেসেল তৈরি হয়ে গেল। কোথায়? অনেকগুলো দেখো ব্লাড ভেসেল তৈরি হয়ে গেল তোমার কোথায়? এই বিনাইন টিউমারের মধ্যে। ঠিক আছে? অনেকগুলো ব্লাড ভেসেল তৈরি হলো। কি এগুলো? কি হলো? অনেকগুলো ব্লাড ভেসেল তৈরি হলো। ব্লাড ভেসেল গুলো কে বানাচ্ছে? কার জন্য তৈরি হচ্ছে ব্লাড ভেসেল গুলো? টিউমার অ্যাঞ্জিওজেনেসিস ফ্যাক্টর। এবার স্যার কথা হচ্ছে যে বিনাইন টিউমারের মধ্যে থাকা নিওপ্লাস্টিক সেলগুলো টিউমার অ্যাঞ্জিওজেনেসিস ফ্যাক্টর রিলিজ করলো, যেটা ব্লাড ভেসেল গুলো বানালো। রিজন কি ব্লাড ভেসেল বানানোর জন্য? তুমি একটা কথা বলো, এক জায়গায় অনেকগুলো সেল আছে, এক জায়গায় অনেকগুলো সেল আছে, সেই সেলগুলোকে তো নারিশমেন্ট দরকার না? নারিশমেন্ট মানে কি? খাওয়ার দরকার, অক্সিজেনের দরকার। ওদের ক্যান্সারের মেন মোটিভ কি? র্যাপিড গ্রোথ করা। ক্যান্সারের মেন মোটিভ কি? র্যাপিড গ্রোথ করা। তো র্যাপিড গ্রোথের জন্য কাকে লাগবে? নিউট্রিশন লাগবে, অক্সিজেন লাগবে। সেগুলো কোথা থেকে আসবে? ব্লাডই একমাত্র মাধ্যম না? হিউম্যান বডিতে ব্লাড হচ্ছে একমাত্র রাস্তা যেখান থেকে কোনো একটা জায়গায় নিউট্রিশন, তারপরে তোমার অক্সিজেন সেই জায়গায় পৌঁছাবে, যাতে করে সেই জায়গাটা ওয়েল ডেভেলপ হতে পারে। তাহলে যদি এই জায়গাটাকে, এই নিওপ্লাস্টিক সেলগুলোকে যদি র্যাপিড গ্রোথ করতে হয়, তাহলে কি দরকার? নিউট্রিশন দরকার, অক্সিজেন দরকার। তো সেটা আসবে কোথা থেকে? ব্লাড থেকে আসবে। ওই জন্য নিওপ্লাস্টিক সেলগুলো টিউমার অ্যাঞ্জিওজেনেসিস ফ্যাক্টরকে রিলিজ করলো, যেটা ব্লাড ভেসেলের ফরমেশনকে এখানে বানিয়ে দিল। আর যখনই ব্লাড ভেসেল আসবে, তখন তার মধ্যে ব্লাড থাকবে। ওটা ব্লাড থেকে কি করবে? নিউট্রিশন গুলোকে নিজের দিকে নিয়ে নিবে, যাতে করে তারা র্যাপিড গ্রোথ করতে পারে। কারা? টিউমার সেলগুলো যাতে করে র্যাপিড গ্রোথ করতে পারে। এবার তুমি ভাবো, হিউম্যান বডিতে নিউট্রিশন তো ফিক্সডই আছে, অক্সিজেন তো ফিক্সডই আছে। এবার যদি ওই পার্টিকুলার জায়গার সব নিউট্রিশন আর অক্সিজেন গুলো এতগুলো সেল ড্রেন আউট করে নেয়, তাহলে ওদের আশেপাশে থাকা সেলগুলো কি প্রপার নিউট্রিশন পাবে? নর্মাল সেলগুলো কি নর্মাল নিউট্রিশন পাবে বা অক্সিজেন পাবে? পাবে না। ওই সেলগুলো, নর্মাল সেলগুলো, এদের মধ্যে ব্লাড ভেসেল তৈরি হওয়ার জন্য যতগুলো ব্লাড ওই পার্টিকুলার জায়গাটাতে হিউম্যান বডিতে ছিল, সবগুলোকে নিজের দিকে টানবে। মানে ব্লাডের মধ্যে নিউট্রিশন বা অক্সিজেন গুলোকে নিজেরা নিয়ে নিবে। আর ব্লাডে যদি অক্সিজেন বা নিউট্রিশন গুলো নিজেরা নিয়ে নেয়, তাহলে আশেপাশের সেলরা প্রপার অ্যামাউন্টে নিউট্রিশন বা অক্সিজেন পাবে না। তখন আশেপাশের সেলগুলো, যেগুলো নর্মাল সেল, গুলো কি যাবে? মারা যাবে। এটাকে বলে কি? স্টারভেশন। কি বলে এটাকে? স্টারভেশন। তার মানে আমি একটা লাইন লিখবো যে কি লিখবো আমি? যে সাইড সেল, এটা লিখছি আমি, সাইড সেল অফ বিনাইন টিউমার গেট স্টারভেশন। স্টারভেশন মানে কি? না খেতে পেয়ে মারা যাওয়া। কি বলে কি? স্টারভেশন কথা মানে কি? না খেতে পেয়ে মারা যাওয়া। কেন আশেপাশের নর্মাল সেলগুলো মারা যাচ্ছে কেন? কারণ যে জায়গায় নিওপ্লাস্টিক সেলগুলো আছে, ওরা যখনই ব্লাড ভেসেল বানাবে, তখন ব্লাড গুলো আসবে ওখানে, আর ব্লাড থেকে সব নিউট্রিশনটা এরা সব সাক আউট করে নেবে বা ড্রেন আউট করে নেবে। তাহলে কি হবে? আশেপাশে নর্মাল সেলরা প্রপার অ্যামাউন্টের নিউট্রিশন, অক্সিজেন পাবে না, বলে ওরা মারা যাবে। তো ওই জন্য লিখেছি সাইড সেল অফ বিনাইন টিউমার গেট স্টারভেশন। ক্লিয়ার হয়ে গেছে এতটা পোর্শন? কোনো ডাউট আছে এর মধ্যে? এইবার এখনো কোনো সমস্যা নেই? এবার যখন ব্লাড ভেসেল, এখনো কিন্তু ক্যান্সার হয়নি, এখন ওরা মানে খাচ্ছে দাচ্ছে, মোটা হচ্ছে, এখন ওরা রেডি হচ্ছে। এবার যখনই এই
ব্লাড থেকে ওরা নিউট্রিশন আর অক্সিজেনকে নিয়ে নিবে, তখন ওরা কি হবে, সতেজ হয়ে যাবে না, এনার্জি চলে আসবে না ওদের মধ্যে। ওরা এবার কি করবে, এই লেয়ারটাকে ব্রেক করে দিবে, মানে এই ক্যাপসুলের লেয়ারটাকে ব্রেক করে দিবে। আমি এটাকে রাফ করছি, আমি এর নেক্সট স্টেজটা বানাচ্ছি। এবার কি করবে, যখনই ওরা ব্লাড থেকে নিউট্রিশন পেয়ে যাবে, ব্লাড থেকে কি পেয়ে যাবে, ওরা নিউট্রিশন পেয়ে যাবে, তখন প্রত্যেকটা নিওপ্লাস্টিক সেল কি হয়ে যাবে, সতেজ হয়ে যাবে। ঠিক, এবার ওরা কি করবে, এই ক্যাপসুল লেয়ারটাকে ব্রেক করে দিবে। এতদূর পর্যন্ত কিন্তু এখনো ক্যান্সার বলবো না, আমি কি বলবো না, এখনো ক্যান্সার বলবো না, এখনো বিনাইন টিউমারেরই ফেজ বলছি আমি। কিন্তু যখনই ক্যাপসুলটা ব্রেক করে যাবে, তখন তাকে আমি কি বলবো, সেটাকে আর ম্যালিগনেন্ট টিউমার বলে দেবো, তখন তাকে আর বিনাইন টিউমার বলবো না। যখনই ক্যাপসুল লেয়ারটা এবার ব্রেক করে যাবে, যে ক্যাপসুল লেয়ারটা ঘিরে রেখেছিল সেটা যখনই ব্রেক করে যাবে, তখন তাকে আমি কি বলবো, ম্যালিগনেন্ট টিউমার বলবো। কি বলবো, ম্যালিগনেন্ট টিউমার। তাহলে এর পরের স্টেজে কি হবে, ধরো এরকম ছিল, এখানে লেয়ারটা ছিল, এখানে এরকম করে লেয়ারটা ছিল, লেয়ারটা ধরো ব্রেক করে গেছে, এরকম করে দেখো লেয়ারটা আমি এখান থেকে ব্রেক করে দেখাচ্ছি। এটা কি ছিল, ক্যাপসুলটা ছিল, দেখো ক্যাপসুল ছিল না, এই ক্যাপসুলটা কি গেছে বলো, ব্রেক করে গেছে। ক্যাপসুলটা কি গেছে বলো, ক্যাপসুলটা ব্রেক করে গেছে। আর যখনই ক্যাপসুলটা ব্রেক করবে, তখন ক্যাপসুলের মধ্যে থাকা সেই নিওপ্লাস্টিক সেলগুলো কি করবে, আস্তে আস্তে এখান থেকে বাইরে বেরিয়ে যাবে। কি হয়ে যাবে বলো, আস্তে আস্তে এখান থেকে বাইরে বেরিয়ে গেছে, দেখো কি হয়েছে, আস্তে আস্তে বাইরে বেরিয়ে গেছে। আর যখনই বাইরে বেরিয়ে যাবে, বাইরে বেরিয়ে পুরো বডিতেও ছড়াবে, তো পুরো বডিতে মুভ করবে কার মাধ্যমে, ব্লাডের মাধ্যমে। তাহলে ওকে কোথায় এন্টার করতে হবে, সেলগুলোকে ব্লাড ভেসেলের মধ্যে এন্টার করতে হবে। এরা বাইরে বেরিয়ে কি করবে, ধরো এটা একটা ব্লাড ভেসেল ছিল, এরা কি করবে, এখান থেকে এসে এরকম করে এন্টার করে যাবে ব্লাড ভেসেল। এগুলো কি ছিল, ধরো এগুলো ব্লাড ভেসেলস ছিল। এরা কি করবে, এই নিওপ্লাস্টিক সেলগুলো যখনই ক্যাপসুলটা ব্রেক করবে, কি বললাম, ক্যাপসুলটা ব্রেক করবে, তখনই নিওপ্লাস্টিক সেলগুলো এখান থেকে বেরিয়ে যাবে আর ব্লাড ভেসেলের মধ্যে এন্টার করে যাবে। এখান থেকে এন্টার করে গেল, নিওপ্লাস্টিক সেলগুলো এন্টার করলো কোথায় বলো, ব্লাড ভেসেলের মধ্যে এন্টার করলো। এবার এই ব্লাডের থ্রু থেকে কি করবে, বডির ডিফারেন্ট জায়গায় দেখো পৌঁছে গেল। যেখানে পৌঁছাবে না, যেসব জায়গায় পৌঁছাবে, যেসব নতুন জায়গায় পৌঁছে যাবে, সব জায়গায় নতুন করে ক্যান্সার বানিয়ে দিবে। দেখো যেসব নতুন জায়গায় পৌঁছে যাবে ব্লাড ভেসেলের মাধ্যমে, সেসব জায়গায় কি বানিয়ে দিবে, ক্যান্সার বানিয়ে দিবে। তার মানে এই পার্টিকুলার জায়গায় ক্যান্সার সেলগুলো, যেটা নিওপ্লাস্টিক সেল বলতাম, ক্যান্সার সেলগুলো কি হচ্ছে, ব্লাডের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে না। এই প্রপার্টিটাকে আমরা কি বলি, ম্যালিগনেন্সি বলি। কি বলি, কে বলো, ম্যালিগনেন্সি বলি। আর যার মধ্যে ম্যালিগনেন্সি চলে আসবে, সেটাই কি, ক্যান্সার। আর এই পার্টিকুলার ফেজটাকে আমরা কি বলি, ম্যালিগনেন্সি বা ক্যান্সার বলি। তার মানে বিনাইন টিউমার হওয়া পর্যন্ত ক্যান্সার না। বিনাইন টিউমারের মধ্যে থাকা নিওপ্লাস্টিক সেলগুলো কি করবে, ব্লাড ভেসেল বানাবে বাই দ্য ফরমেশন অফ টিউমার অ্যাঞ্জিওজেনেসিস ফ্যাক্টর। ওরা টিউমার অ্যাঞ্জিওজেনেসিস ফ্যাক্টরকে রিলিজ করবে, ওই ফ্যাক্টরের জন্য ওখানে ব্লাড ভেসেল তৈরি হবে। ব্লাড ভেসেল থেকে ওরা কি করবে, নিউট্রিশনগুলোকে নিয়ে নেবে, সবগুলোকে নিয়ে নেবে, ফলে আস্তে আস্তে সেলগুলো মারা যাবে, ওরা খেয়ে সতেজ হয়ে যাবে, দিয়ে কি করবে, ক্যাপসুলটাকে ব্রেক করে বাইরে বেরিয়ে যাবে। আর ক্যাপসুলটাকে ব্রেক করে সেলগুলো বাইরে বেরিয়ে কোথায় এন্টার করে যাবে, ব্লাড ভেসেলের মধ্যে এন্টার করবে। আর ব্লাড ভেসেলের মধ্যে ডিফারেন্ট জায়গায় পৌঁছে গিয়ে নতুন করে কি করবে, ক্যান্সার বানিয়ে দিবে, মানে ক্যান্সার পুরো বডিতে ছড়িয়ে যাবে। এই ছিল তোমাদের ক্যান্সারের মেইন কনসেপ্ট। এবার আমরা পড়বো কি, টাইপস অফ ক্যান্সার। এবার আমরা কি পড়বো বলো, টাইপস অফ ক্যান্সার। দেখো ক্যান্সার নরমালি 3 টাইপস হয়। কি বললাম, 3 টাইপস হয়। এতদূর পর্যন্ত কারো ডাউট থাকলে আবার বলছি, কমেন্টে আমাকে জিজ্ঞেস করবো, আমি রিপ্লাই করে দেবো, ঠিক আছে। আচ্ছা, ক্যান্সার নরমালি কত হয়, 3 টাইপস হয়। একটাকে বলে আমরা কার্সিনোমা। কি বলি একটাকে আমরা, কার্সিনোমা। আচ্ছা, একটাকে বললাম কি, কার্সিনোমা। সেকেন্ডটাকে আমি কি বলছি বলো, সার্কোনোমা। কি বললাম, সার্কোনোমা। আচ্ছা, আর লাস্টটাকে আমি বলছি কি, লিম্ফোমা। কি বলছি, লিম্ফোমা। কি বললাম, লিম্ফোমা। কার্সিনোমা, সার্কোমা, লিম্ফোমা। আর লিম্ফোমাকে কি বলে অনেকে, লিউকেমিয়া বলে। কি বলে কে, লিউকেমিয়া বলে। কি বলে কে, লিউকেমিয়া। স্যার কার্সিনোমাটা কি বোঝান, দেখো আমাদের বডিতে যেখানে এপিথেলিয়াল সেল থাকে না, কি বললাম, আমাদের বডিতে যেখানে
এপিথেলিয়াল সেল থাকে, সে প্রত্যেকটা এপিথেলিয়াল সেলে যখন ক্যান্সার হয় তখন তাকে আমরা কি বলি, কার্সিনোমা বলি। মনে রাখবা হিউম্যান বডির মধ্যে 85% ক্যান্সার কি হয়, কার্সিনোমা হয়। 85% ক্যান্সার কি হয় বলো, কার্সিনোমা হয়। কার্সিনোমা হচ্ছে কি, যখন যখন হিউম্যান বডির কোন জায়গাতে বলো, এপিথেলিয়াল টিস্যুতে, হিউম্যান বডির এপিথেলিয়াল টিস্যুর মধ্যে ক্যান্সার হবে, তখন তাকে আমরা কি বলবো, কার্সিনোমা বলবো। স্যার একটা এক্সাম্পল দিন। ধরো অনেক এক্সাম্পল আছে, যারা ধরো নাও টোবাক্কো খায়, যারা দেখো খৈনি টোবাক্কো খায় না এইসব জায়গাতে, তো তাদের কি হয়ে যায়, মাউথ ক্যান্সার হয় না? তো এই যে মাউথ ক্যান্সার, কি মাউথ ক্যান্সার, আচ্ছা মাউথ ক্যান্সার। তারপরে কি ফিমেলদের ব্রেস্ট ক্যান্সার হয় না, দেখো না ফিমেলদের ব্রেস্ট ক্যান্সার, কি ব্রেস্ট ক্যান্সার। তারপর আমাদের যে জিআই মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, জিআইটি যাকে বলে আমরা, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, মানে এক কথায় সিকাম, কোলন, মেনলি কোলনে খুব ক্যান্সার হয়। তো যে কোলনে ক্যান্সার হচ্ছে বা পুরো ফুড পাইপ বা জিআইটি তে ক্যান্সার হচ্ছে, এগুলোকে আমরা কি বলি, এগুলোকে আমরা এপিথেলিয়াল ক্যান্সার বলি। তাহলে হিউম্যান বডিতে যেখানে যেখানে এপিথেলিয়াল সেলে ক্যান্সার হয় তাকে আমরা কার্সিনোমা বলি। কি বলি ওকে, কার্সিনোমা। আর টোটাল ক্যান্সারের 85% কি হয়, কার্সিনোমা হয়। ফর এক্সাম্পল মাউথ ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার বা ফুড পাইপের যে কোনো জায়গায় স্টোমাক ক্যান্সার, সবগুলো কি হয় আমাদের এই কার্সিনোমার জন্য হয়। এটা সব থেকে বেশি হয়। নেক্সট হচ্ছে সার্কোনোমা। সার্কোনোমা কিছু না, আমাদের বডির যেগুলো বোনস আছে বা লিগামেন্টস আছে, মানে এক কথায় আমাদের বডির যেগুলো কানেকটিভ টিস্যু, স্যার কানেকটিভ টিস্যুর মধ্যে তো ব্লাডও আছে, কানেকটিভ টিস্যুর মধ্যে তো ব্লাডও আছে, কিন্তু ব্লাড না, সলিড কানেকটিভ টিস্যু, লিকুইড কানেকটিভ টিস্যু না। আমি বলতে চাইছি আমাদের বডির যেগুলো সলিড কানেকটিভ টিস্যু, যেমন বোন, কার্টিলেজ, লিগামেন্ট, টেন্ডন, এগুলো তো ক্যান্সার হলে তাকে আমরা কি বলি, যেমন প্রশ্ন হচ্ছে না বোন ম্যারো ক্যান্সার, সেটা কার মধ্যে আছে, এই সার্কোনোমার মধ্যে আছে। তাহলে আমি কি লিখবো, আমাদের মেসোডার্মাল টিস্যুর মধ্যে, কি মেসোডার্মাল টিস্যুর মধ্যে যদি ক্যান্সার হয় তখন তাকে আমরা কি বলবো, সার্কোনোমা বলবো। ফর এক্সাম্পল কি বললাম, বোন, লিগামেন্ট, টেন্ডন, এইগুলোতে। আচ্ছা লাস্ট হচ্ছে কি লিউকেমিয়া বা লিম্ফোমা। এটা কোথায়, আমাদের বডি ফ্লুইডের সেলের মধ্যে, যদি আমাদের বডি ফ্লুইডের সেলের মধ্যে ক্যান্সার হয় তখন তাকে আমরা লিম্ফোমা বলি। যেমন কি এক্সাম্পল, কি ব্লাড ক্যান্সার, এক্সাম্পল কি বলো, ব্লাড ক্যান্সার। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা এই যে কার্সিনোমা, যেটা আমাদের এপিথেলিয়াল সেলের ক্যান্সারকে আমরা কার্সিনোমা বলি, এটা মনে রাখবা একটোডার্মাল অরিজিন হয়, মানে এমব্রায়োর যেটা একটোডার্ম লেয়ার থাকে সেখান থেকে এপিথেলিয়াল সেলগুলো তৈরি হয় বা টিস্যুগুলো তৈরি হয়, আর ওর মধ্যে ক্যান্সার হয়। তার সোজা কথায় কার্সিনোমা এপিথেলিয়াল সেলের ক্যান্সার হলে, যেমন মাউথ ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, কোলন ক্যান্সার, সব এই কার্সিনোমার মধ্যে। সার্কোনোমা হচ্ছে কি, যে বডির যদি বোন বা লিগামেন্টে ক্যান্সার হয় তখন থেকে সার্কোনোমা বলে। লিম্ফোমা কাকে বলে, যদি বডি ফ্লুইডে ক্যান্সার হয় তখন থেকে লিম্ফোমা বলে। কি বলে ওকে, লিম্ফোমা বলে। এতটা ক্লিয়ার আছে? আমাদের টাইপস অফ ক্যান্সার শেষ। এবার কথা হচ্ছে যে ক্যান্সারের ডিটেকশন কি করে হবে, তো ডিটেকশন এন্ড ডায়াগনোসিস অফ দ্য ক্যান্সার। কি বললাম, ডিটেকশন এন্ড ডায়াগনোসিস অফ ক্যান্সার। কি করে ক্যান্সারকে আমরা ডিটেক্ট করব, ডিটেকশন এন্ড ডায়াগনোসিস অফ ক্যান্সার। দেখো ভালো করে দেখো, প্রথম টেকনিক তোমরা সবাই শুনে থাকবা, বায়োপসি। মুখে মুখে এখন অনেকে শুনতে পাও বায়োপসি করে নাকি ক্যান্সার ধরা পড়ে বা ক্যান্সার বোঝা যায়। প্রথম হচ্ছে কি ডিটেকশনের মধ্যে আমরা ডিটেকশন কি পড়ছি, আমরা এবার ডিটেকশন পড়ছি। ডিটেকশনের মধ্যে প্রথম হচ্ছে কি বায়োপসি। কি বলে সবাই, বায়োপসি। এটাকে হিস্টোপ্যাথোলজিক্যাল টেস্টও বলে। কি বলে এটাকে, হিস্টোপ্যাথোলজিক্যাল টেস্ট বলে। দেখো যদি কোনো হিউম্যান অর্গানের মধ্যে ক্যান্সার হয়েছে বলে সাসপেক্ট হয়, যদি কোনো হিউম্যান অর্গানের মধ্যে ক্যান্সার হয়েছে, ভালো করে শোনো, যদি কোনো হিউম্যান অর্গানের মধ্যে ক্যান্সার হয়েছে বলে সাসপেক্ট হয়, সেই পার্টিকুলার কেসে সেই অর্গানের ভেতরে যে জায়গাতে ক্যান্সারটা হয়েছে বলে মনে হচ্ছে সেই জায়গার সেলটাকে এক্সট্র্যাক্ট করা হয়, বাইরে বের করা হয়, দিয়ে ওই সেলটাকে স্টেনিং করা হয়। স্টেনিং মানে কি, কোনো একটা কেমিক্যালকে দিয়ে স্টেনিং করা হয়, দিয়ে ওটাকে যখন স্লাইডের আন্ডারে মাইক্রোস্কোপে দেখা হয়, তখন যদি ওটার নর্মাল সেলের একটা স্ট্রাকচার বা শেপ থাকে, যখন স্লাইডে দেখছে ওই পার্টিকুলার সাসপেক্ট জায়গার টিস্যুটাকে বা সেলটাকে,
যদি তার স্ট্রাকচারে চেঞ্জ হয় তাহলে সেটাকে আমরা কি বলি, ক্যান্সার বলি। কি বলি ওকে, ক্যান্সার বলি। বুঝতে পারলো না? ফর এক্সাম্পল কোনো একটা পার্সনের, আমি বলছি কোনো একটা পার্সনের, ধরুন আমি বললাম মাউথের কোনো একটা জায়গায় ক্যান্সার আছে, তো মাউথের ওই পার্টিকুলার যে জায়গায় ক্যান্সারটা সাসপেক্ট হচ্ছে, আইডিয়া হচ্ছে ওই জায়গাতে একটা সেলকে বের করা হলো, ওই সেলটাকে স্টেনিং বলে একটা প্রসেস, স্টেনিং করা হলো, স্টেনিং করে আন্ডার মাইক্রোস্কোপে দেখা হচ্ছে। যখন সেলটাকে স্টেনিং করে আন্ডার মাইক্রোস্কোপে দেখা হচ্ছে, তখন সেই পার্টিকুলার মুভমেন্টে যদি সেলটার স্ট্রাকচার চেঞ্জ দেখা যায়, যে মাইক্রোস্কোপে দেখার সময় যে স্ট্রাকচারটা চেঞ্জ দেখা যাচ্ছে, তখন তাকে আমরা কি বলি, যে সেটা ক্যান্সার হয়ে গেছে। এটাকে আমরা কি বলি, বায়োপসি বলি। এর একটা ব্যাকড্র আছে, খারাপ দিকেও আছে। ধরে নাও কোনো একটা পার্টে ক্যান্সার হয়েছে বা হয়নি সেটা জানার জন্য তুমি বায়োপসি করছো, আর ধরে নাও সেই অর্গানটা এখন তোমার বডির ভেতরেই আছে। ফর এক্সাম্পল কারো মাউথের ক্যান্সার হয়েছে কিনা তুমি চেক করছো, তা তুমি মাউথের ওই পার্টিকুলার জায়গা থেকে কি করবে, একটা সেলকে বের করবা, দিয়ে স্টেনিং করে মাইক্রোস্কোপে দেখবা, তাই তো? এবার কথা হচ্ছে তুমি যখনই সেলটাকে বের করতে যাবা ওই পার্টিকুলার জায়গায়, মনে পড়ছে ক্যাপসুল, যেটা আমি পড়িয়েছিলাম বিনাইন টিউমারের উপরে থাকে, তো সেলটাকে বের করতে যাওয়ার সময় ওই ক্যাপসুলটা তো রাপচার হয়ে যাবে, ফেটে যাবে, তখন কি হবে, ম্যালিগনেন্সি চলে আসবে না? তার মানে এটা বুদ্ধিমানের কাজ না যে ওই সেলটাকে বডিতে থাকাকালীন ওখান থেকে বায়োপসি করা। সব থেকে বেটার কি, ওই জায়গাটাকে কেটে বাদ দিয়ে, সার্জারি করে কেটে বাদ দিয়ে তারপর তার বায়োপসি করে চেক করা। ক্লিয়ার হয়ে গেছে আমি কি বললাম? কোনো একটা পার্টিকুলার জায়গা যদি তুমি বায়োপসি করো যেটা বডির মধ্যেই আছে, তো তুমি সেখান থেকে যখন ক্যান্সার সেলটাকে বের করতে, মানে সাসপেক্ট সেলটাকে বের করতে যাবা, তখন তো ওই যে বিনাইন টিউমারের উপরে থাকা ক্যাপসুলটা ফেটে যাবে, আর ফেটে গেলে তো ক্যান্সারটা যদি হয়ে থাকে তাহলে ম্যালিগনেন্সি চলে আসবে, তো বাইরে বেরিয়ে যাবে, ছড়িয়ে যাবে তো ক্যান্সারটা। তা সেটা সব থেকে বেটার হয়ে কি, বায়োপসি বা হিস্টোপ্যাথোলজিক্যাল টেস্ট করার, যে অর্গানটা বা টিস্যুটা বডি থেকে বের করা হয়েছে তারপরে তার বায়োপসি করা সব থেকে ভালো। ঠিক আছে, এটা একটা ছিল ডিটেকশনের মধ্যে। সেকেন্ড হয় একটা কি, রেডিওগ্রাফি। রেডিওগ্রাফি বা টেকনিক হয় কি হয়, রেডিওগ্রাফি, যেখানে এক্স রে কে দিয়ে আইডেন্টিফাই করা হয় যে ক্যান্সার হয়েছে কিনা। থার্ড হচ্ছে কি তোমার সিটি, যেটা এখন খুব চলে, কম্পিউটার টোমোগ্রাফি বলে ওকে, কম্পিউটার টোমোগ্রাফি বলে। বাট রেডিওগ্রাফিতেও এক্স রে কে ইউজ করা হয়, কম্পিউটার টোমোগ্রাফিতেও এক্স রে কে ইউজ করা হয়, শুধুমাত্র ওটা একটা বেটার ভার্সন। রেডিওগ্রাফিতে এক্স রে কে ইউজ করা হয়, কম্পিউটার টোমোগ্রাফি যেটাকে সিটি বলছি সেখানেও এক্স রে কে ইউজ করা হয়, বাট সিটিটা একটু বেটার ভার্সন রেডিওগ্রাফির থেকে। আর সব থেকে ভালো বা সব থেকে সেফেস্ট হচ্ছে কি এমআরআই, যাকে আমরা কি বলি, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজ। এম ফর ম্যাগনেটিক, আর ফর রেজোনেন্স, আই ফর ইমেজ। এমআরআই করলে ওই পার্টিকুলার জায়গাটার এমআরআই করলে একটা 3D ইমেজ পাওয়া যায়, 3D ইমেজ পাওয়া যায়। স্যার কম্পিউটার টেকনোলজিতে মানে সিটিতেও তো স্যার 3D ইমেজ পাওয়া যায়, হ্যাঁ সিটিতেও 3D ইমেজ পাওয়া যায়, এমআরআইও 3D ইমেজ পাওয়া যায়। বাট ডিফারেন্স হচ্ছে সিটিতে তুমি কাকে ইউজ করছো, এক্স রে কে ইউজ করছো, বাট এমআরআই তুমি কাকে ইউজ করছো, ম্যাগনেটিক রেজোনেন্স কে ইউজ করছো। এটা বডির জন্য হার্মফুল না অ্যাজ কম্পেয়ার টু এক্স রে। তো সিটিতেও 3D ইমেজ হয় বাই দ্য ইউজিং অফ এক্স রে, আর এমআরআইও 3D ইমেজ হয় বাই দ্য ইউজিং অফ ম্যাগনেটিক রেজোনেন্স থিওরি বা কনসেপ্ট। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, এখন তো আরেকটা জিনিস করা হচ্ছে, অ্যান্টিবডি ডিটেকশন অফ ক্যান্সার। মানে কি রকম, যে একটা রেডিমেড অ্যান্টিবডি বানানো হয়েছে, ঠিক আছে, যার মধ্যে একটা ফ্লুরিসেন্ট বলে একটা এজেন্ট দেওয়া থাকছে। কি দেওয়া থাকে, ফ্লুরিসেন্ট বলে এজেন্ট দেওয়া থাকছে। যখনই ওই অ্যান্টিবডিটাকে বডির মধ্যে এন্টার করানো হচ্ছে, ফ্লুরিসেন্ট মানে কি, যে ধরো আমি আগে বলে দিই, ওই রেডিমেড অ্যান্টিবডি যার মধ্যে কি দেওয়া আছে, ফ্লুরিসেন্ট বলে একটা প্রপার্টি দেওয়া আছে। যখন ওই অ্যান্টিবডিটা বডিতে এন্টার করছে, যদি সেই পার্সেন্টার বডির কোনো একটা জায়গায় ক্যান্সারের সেল থাকে বা ক্যান্সারের অ্যান্টিজেন থাকে, ওই অ্যান্টিবডি গিয়ে ওই অ্যান্টিজেনের সাথে গিয়ে যুক্ত হয়ে যাবে, মানে কম্বাইন করে যাবে। আর যখনই ওই রেডিমেড অ্যান্টিবডিটা যদি বডির মধ্যে কোথাও অ্যান্টিজেনকে পাচ্ছে, সেখানে গিয়ে কম্বাইন করছে, তখন একটা লাইট প্রডিউস করছে, এটাকে আমরা ফ্লোরিসেন্স বলি। ঠিক আছে, তারপরে অ্যান্টিবডি দেওয়ার মাত্রই যদি অ্যান্টিবডিটা বডির কোনো জায়গায় গিয়ে বাইন্ড করছে, তার মানে সেখানে ক্যান্সার আছে। ক্লিয়ার হয়ে গেছে? এটা শুধু তোমাদের ডিটেকশন। ট্রিটমেন্ট কি, দেখো যদি কোনো আর্লি স্টেজে ক্যান্সারকে ধরা পড়ে, আর সেটা যদি এপিথেলিয়াল ক্যান্সার হয়, মানে যেটা বললাম কার্সিনোমা যদি হয়, যদি এপিথেলিয়াল ক্যান্সার হয় আর যদি আর্লি স্টেজে ধরা পড়ে, তাহলে সার্জারি করা যাবে। সার্জারি করে, ধরো কারো মাউথে ক্যান্সার হয়েছে, ওই সার্জারি করে মাউথটা এখান থেকে কেটে বের করে দিল, সরিয়ে দিল। তার মানে কি হলো, যে যদি এপিথেলিয়াল ক্যান্সার হয় তাহলে আর আর্লি স্টেজে ধরা পড়ে, তাহলে সার্জারি করে বের করা যাবে। বাট ধরে নাও এপিথেলিয়ালে হয়নি, আর এপিথেলিয়ালে হলেও ধরে নাও লেটার অন অনেক পরে ধরা পড়ছে ক্যান্সারটা, তাহলে সেক্ষেত্রে কি করা হয়, গামা রে দিয়ে ওকে ট্রিটমেন্ট করা হয়, ওকে রেডিওথেরাপি বলে। গামা রে ওর বডির মধ্যে পাঠানো হয়, দিয়ে ওই ক্যান্সার সেলগুলোকে মারা হয়। গামা রে কে বডির মধ্যে পাঠানো হয়, দিয়ে ক্যান্সার সেলকে মারা হয়। কিন্তু এই ক্ষেত্রে অনেক
অনেক সাইড এফেক্ট থাকে, নর্মাল সেলেরও ক্ষতি হয়, দেখবা চুল থাকে না, চুলগুলো ঝরে পড়ে যায়, স্কিনগুলো কুকড়ে যায়, ঠিক আছে, বডি খুব পাতলা শ্রিঙ্ক হয়ে যায়, কারণ নর্মাল সেলেরও ক্ষতি হয়, ঠিক আছে। তাহলে সবার প্রথমে বললাম কি সার্জারি, তারপরে বললাম রেডিওথেরাপি যেখানে গামা রেকে ইউজ করা হয়, আর তারপরে যদি সেটা না হয় তাহলে কিছু কেমোথেরাপি করা হয়। অনেকে শুনে থাকবা কেমোথেরাপি, শুনেই থাকবা যে ক্যান্সার হয়েছে তো কেমোথেরাপি ট্রিটমেন্ট চলছে। কেমোথেরাপি মানে কি, কোনো একটা ড্রাগসকে দিয়ে, কোনো একটা ড্রাগ মানে মেডিসিন, কোনো একটা ড্রাগস বা মেডিসিনকে দিয়ে ট্রিটমেন্ট করা হয়। দুটো ড্রাগসের নাম মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট। একটাকে বলা হয় ভিনব্লাস্টিন, কি বলা হয় একটাকে নাম, ভিনব্লাস্টিন, অ্যান্ড একটাকে বলা হয় ভিনক্রিস্টিন, কি বলা হয় বলো, ভিনক্রিস্টিন। এই দুটো ড্রাগ, এই দুটো ভিনব্লাস্টিন আর ভিনক্রিস্টিন, এই দুটো ড্রাগকে ইউজ করা হয় কেমোথেরাপির জন্য। কিসের জন্য ইউজ করা হয় বলো, কেমোথেরাপিতে এই দুটো ড্রাগকে ইউজ করা হয়। এতটা ক্লিয়ার আছে? আচ্ছা, কাজ একই, ক্যান্সার সেলকে গিয়ে ডেথ করে দেবো। রিসেন্টলি যেটা সব থেকে মডার্ন ট্রিটমেন্ট, যাকে আমরা কি বলি, ইমিউনোথেরাপি বলি। কি বলি? মডার্ন ট্রিটমেন্ট যাকে আমরা কি বলি, ইমিউনোথেরাপি। ইমিউনোথেরাপিতে কাকে ইউজ করা হয়, আলফা ইন্টারফেরনকে ইউজ করে। কাকে ইউজ করা হয়? আলফা ইন্টারফেরনকে ইউজ করা হয়। এই আলফা ইন্টারফেরন এমন একটা কেমিক্যাল যেটা ব্লাডে থাকে, এ কি করবে, গিয়ে কি করবে, দুটো সেলকে বাড়ি অ্যাক্টিভ করে দেয়। থাইমাস, কাকে, সরি কি বলো ওটাকে জানো, ঠিক আছে, দুটো সেলকে অ্যাক্টিভ করে। একটাকে বলে এনকে সেল, ন্যাচুরাল কিলার সেল, কি বলে একটাকে, ন্যাচুরাল কিলার সেল, কি বলে একটাকে, ন্যাচুরাল কিলার সেল। আর এটা একটা হচ্ছে কি তোমার লিম্ফোসাইটস, কাকে, একটা লিম্ফোসাইটস। তোমার টি সেল আর এনকে সেলকে ইন্ডিউস করে। মনে রাখবা, যদি কোনো হিউম্যান বডির মধ্যে ন্যাচুরাল কিলার সেল আর টি সেল যদি অ্যাক্টিভ থাকে, তার ইমিউনিটি স্ট্রং থাকবে, তাহলে সেক্ষেত্রে তার বডিতে ক্যান্সার সেলগুলো গ্রো করতে পারবে না। তার মানে এটা সব থেকে মডার্ন টেকনিক, যেখানে আলফা ইন্টারফেরনকে ইউজ করা হয়, যাতে করে ক্যান্সার ইনফেক্টেড পারসন বা ক্যান্সার হয়ে গেছে এমন কোনো পেশেন্টসের বডিতে ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করা হয় বাই দ্য ইন্ট্রোডিউসিং অফ আলফা ইন্টারফেরন, যেটা ন্যাচুরাল কিলার সেল আর টি সেলকে ইনডিউস করে দেয়। ক্লিয়ার হয়েছে? এই ছিল তোমাদের ক্যান্সার সম্বন্ধে সবগুলো ডিটেলস। এর বাইরে কোনো কোশ্চেন তোমাদের নিট 2026 আসবে না ক্যান্সারের রিগার্ডিং। এই ভিডিওটা হয়তো একটু লেন্দি হয়ে গেল, বাট পুরো ডিটেলসে কভার করা আছে। যা বলেছি, যা আমি মুখে বলছি, যা বোর্ডে লিখছি, তোমার যদি সেগুলোকে নোট ডাউন করে নাও, কোনো কোশ্চেনের বাইরে আসবে না। এতটা ক্লিয়ার আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ছোট্ট একটা টপিক, ডিজিজ আর হেলথ মানে কি? হেলথ মানে হচ্ছে কি, যে তিনটে জিনিস দেখবা, ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। আমরা ভাবি যে আমরা ফিজিক্যালি ঠিক আছি, আমরা তো মেন্টালি উইক, মেন্টালি আমরা হয়তো ডিজিজ আছি, বা হয়তো আমরা ফিজিক্যালিও ঠিক আছি, মেন্টালিও ঠিক আছি, বাট আমরা সোশ্যালি ঠিক নেই, সোশ্যালি ওয়েলবিং নেই। তার মানে তিনটা জিনিস বা তিনটে অ্যাসপেক্টকে ফুলফিল করতে হবে। যদি আমি বলি যে কারো গুড হেলথ আছে, যদি আমি কারো বলি তার হেলথ কন্ডিশন খুব ভালো, তার মানে তার তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে। কাকে স্যাটিসফাই করতে হবে বলো? কাকে স্যাটিসফাই করতে হবে বলো? রিপিট করছি আমি, কাকে করতে হবে? তোমার ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। কাকে? ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, এই তিনটে অ্যাসপেক্টকে ঠিক রাখতে হবে। এবার ডিজিজ মানে কি? যখন এই তিনটার মধ্যে একটাও খারাপ হয়ে যাবে, মানে কোনো ডিস্টারবেন্স হয়ে যাবে। তুমি নর্মাল কন্ডিশন থেকে যদি তোমার ফিজিক্যালি খারাপ, মানে বডি খারাপ চলছে, বা তোমার মেন্টালি ঠিক নেই, তখন তাকে ডিজিজ বলবো। এবার ডিজিজ দুই রকমের হয়, একটাকে বলে কনজেনিটাল ডিজিজ, আর একটাকে কি বলে বলো, অ্যাকোয়ার্ড ডিজিজ। ভালো করে শোনো, ডিজিজ টু টাইপস হয়, একটাকে বলে কনজেনিটাল ডিজিজ, একটাকে বলে অ্যাকোয়ার্ড ডিজিজ। কনজেনিটাল ডিজিজ কথার মানে কি? কনজেনিটাল ডিজিজ কথার মানে কি? এমন কোন ডিজিজ যেটা বর্ন, মানে জেনেটিক্যালি চলে এসছে, জেনেটিক্যালি ফাদার্স থেকে চলে এসছে বা মাদার্স থেকে চলে এসছে, তাকে বললো কনজেনিটাল ডিজিজ। তোমার সময় থাকবা কনজেনিটাল হার্ট ডিজিজ, মানে জন্মগত থেকে যাকে বাংলায় বলে, যে জিনিসটা জিনগতভাবে ডিজিজটা এসছে, জিন থেকে রোগটা এসছে, যে জিনটা এসছে সেখান থেকে রোগ এসছে, তখন তাকে আমরা কনজেনিটাল ডিজিজ বলি। আর একটাকে কি বললাম? অ্যাকোয়ার্ড ডিজিজ, মানে তুমি বার্থ হওয়ার পর, পার্চুরেশন হওয়ার পরে তোমার মধ্যে যে ডিজিজ গুলো হবে, তখন তাকে আমরা কি বলবো বলো? অ্যাকোয়ার্ড ডিজিজ। এবার অ্যাকোয়ার্ড ডিজিজকে দুটো ভাগে ভাগ করা হয়, একটাকে বলে কমিউনিকেবল ডিজিজ, একটাকে বলে নন কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল মানে কি? একটা পার্সনের হয়েছে, অন্য পার্সনে ছড়িয়ে গেল, তাকে বলে কমিউনিকেবল ডিজিজ। নন কমিউনিকেবল মানে কি? একটা পার্সনের হয়েছে, সেই পার্সনটার থেকে কিন্তু অন্য পার্সন ছড়াবে না,
মানে ধরো আমি বললাম যে আমার সর্দি বা জ্বর হয়েছে, ভাইরাল ফিভার হয়েছে, ধরো আমি বললাম আমার ভাইরাল ফিভার হয়েছে, আর এই বোর্ডটা হচ্ছে কোন একটা হিউম্যান বিং। আমি যদি এর সাথে হ্যান্ডশেক করি, আমার যদি যে রেসপিরেশন করছি আমি, আমার যদি এক্সেল এয়ারটা ওর মধ্যে যায়, তাহলে অনেক চান্স থাকবে কি আমার রোগটা ওর মধ্যে, মানে আমার রোগের ভাইরাসটা ওর মধ্যে চলে যাবে। এটাকে বলে কমিউনিকেবল ডিজিজ। বাট আমার যদি ক্যান্সার হয় আর এই বোর্ডটা যদি নর্মাল থাকে, তাহলে আমি যদি সাথে হ্যান্ডশেকও করি, আমার ক্যান্সার কিন্তু ওর মধ্যে যাবে না। এটাকে বলে নন কমিউনিকেবল ডিজিজ। তাহলে ক্যান্সার হোক বা তোমার বডির অন্যান্য ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। স্যার হোয়াট ডাজ ইট মিন বাই ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার? ধরো আমি বলো তোমার বডিতে কারো আয়রন কম আছে বলে অ্যানিমিয়া আছে, তো অ্যানিমিয়া কি অন্য পার্সেন্ট চলে যাবে নাকি? যাবে না। যে পার্সেন্টের অ্যানিমিয়া কম থাকবে, আয়রন কম থাকবে, তার অ্যানিমিয়া হবে। বাট অ্যানিমিক কোনো পার্সেন্ট যদি অন্য কোনো পার্সেন্টের সাথে হ্যান্ডশেক করে, তার নিশ্চয়ই তার রোগটা ওই পার্সেন্টের বডিতে চলে যাবে না। তার মানে কি, এমন কোন রোগ যেটা 1% থেকে অন্য পার্সেন্টে যায় তাকে আমরা কমিউনিকেবল বলি, এটা যায় না নন কমিউনিকেবল বলি। আর এই যে নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে মনে রাখবা কি, ক্যান্সারটা সব থেকে ভালো এক্সাম্পল। আর কমিউনিকেবলের মধ্যে যেটা অনেকবার জিজ্ঞেস করে সেটা হচ্ছে এইডস। কি এইডস? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, যেটা এইচআইভি ভাইরাসের জন্য হয়। কার জন্য হয়? এইচআইভি ভাইরাস বা হিউম্যান ইমিউনো ভাইরাসের জন্য হয়। ঠিক আছে, তাহলে এই পার্টিকুলার জায়গাটা আমাদের শেষ হচ্ছে। কি, ক্যান্সার শেষ হলো, টাইপস অফ ডিজিজ শেষ হলো, হেলথ কি হয় সেটা বলে দিলাম। ঠিক আছে, নেক্সট ভিডিও, লাস্ট ভিডিও যেটা আমাদের হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের, সেখানে আমরা কাকে পড়বো? ড্রাগ অ্যান্ড অ্যালকোহলের অ্যাবিউজ নিয়ে পড়বো। ঠিক আছে, চলো, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর ইউর এক্সাম। অ্যান্ড ওয়ান মোর থিং, অনেকের বোর্ড চলছে, যদি কেউ চাও ভিডিওটাকে স্পিড আপ করেও দেখতে পারো। আর যদি অবশ্যই তোমাদের বেনিফিটেডই হবে, 26-এ যারা যারা নিতে চলেছো তোমাদের জন্য অনেকটা উপকারে লাগবে ভিডিও দেখো। প্রিভিয়াস ইয়ারে তোমাদের ক্যান্সারের কোশ্চেন সলভ করো, টাইপস অফ ডিজিজের কোশ্চেন সলভ করো, দেখো সলভ হয়ে যাবে। চলো বাই, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড টাইম অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর টাইম। বাই।